আমরা সবাই কেমন আছি? তোমরা আমাকে একটু জানাও তো চ্যাটে। আর আমার কথা শোনা যাচ্ছে কিনা এটাও একটু তখন কনফার্মেশন হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমাদের ৮টা অলরেডি বেজে গেছে। তো আমরা শুরু করে দেই, হ্যাঁ? সো আজকে আমাদের টপিক হচ্ছে তোমরা দেখতে পারতেছো সবাই স্ক্রিনের মধ্যে বিপরীত দিকটার ফাংশন আর ত্রিকোণমিতিক সমীকরণ। সো এখান থেকে সবথেকে বেশি আমরা জোর দিব হচ্ছে রিটেনের জন্য। কারণ তোমরা অনেকেই জানো যে এই চ্যাপ্টার দুটোর মধ্যে এমসিকিউ অবশ্যই পড়তে হবে। এমসিকিউ আমরা রাখছিও। কোথা থেকে এমসিকিউ আসে সেগুলো তোমাদেরকে আমি বলে দিব। বাট এখানে ত্রিকোণমিতিক সমীকরণ এবং বিপরীতবৃত্তীয় ত্রিকোণমিতিক ফাংশন এই জায়গা দুটো থেকে রিটেন গুলো খুব সুন্দর কোশ্চেন হয়। সো কোশ্চেন গুলো একটু রিটেন টাইপের হবে। সো তোমরা একটু কাইন্ডলি মনোযোগ দিবা। ঠিক আছে? দেন আমরা খুব সহজ করে চেষ্টা করব বোঝার। হ্যাঁ? বুঝতে গেলে একটু সময় লাগবে। কিন্তু তুমি বুঝা যখন হয়ে যাবে, তুমি যখন নিজে করবা তখন কিন্তু দেখবা সময় কম লাগবে। সো অনেকে আপসেট হয়ে যাও যে ভাই এত বড় ম্যাথ বা এত বড় কিছু। আসলে তুমি নিজে যখন করবা বুঝার পরে দেখবা যে অনেকাংশেই সহজ হয়ে গেছে, বুঝছো? সো চলো আমরা শুরু করে দেই কারণ আমরা পরে সময় পাবো না। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এখানে দেখো কিছু সূত্র এখানে দেয়া আছে। এই সূত্রগুলো আমরা এপ্লাই করব যে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর ফর্মুলা। এখানে একটা কমন কথা যে ভাই সূত্রগুলো মনে থাকে না। তো সূত্র মনে রাখার জন্য তোমাকে একটু বেশি করে ম্যাথ প্র্যাকটিস করতে হবে আজকে, হ্যাঁ? বাসায়। তাহলেই মনে থাকবে। তারপরে tan ইনভার্স x, tan ইনভার্স y এর সূত্র, 2 tan ইনভার্স x এর সূত্র। এই সূত্র ৪ টা ইউজ করতে হবে। এছাড়া তোমাকে আরেকটা সূত্র ব্যবহার করতে হবে। তোমরা এগুলো হয়তোবা অনেকেই জানো যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স y x এই দুইজনের যোগফল হচ্ছে π/2। একইভাবে তুমি বলতে পারো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইজ ইকুয়াল টু π/2। আরেকটা হচ্ছে sec ইনভার্স x প্লাস কোসেক ইনভার্স x, এইটা হচ্ছে π/2। এই দুটো সূত্র তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি ভাবে তোমার ইজি হয়ে যাবে সবকিছু, ঠিক আছে? সবকিছুই ইজি লাগবে। তবে ফর্মুলা গুলো প্রথম মনে থাকবে না বা আজকের ক্লাসে আমাকে বলে দিতে হবে। সো এত প্যারা খাইও না। এই মুহূর্তে ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নাই। ভাইয়া বলে দিয়ে অঙ্ক করে যাব। বাট তোমাকে বাসায় বেশি করে প্র্যাকটিস করতে হবে যেন ফর্মুলা মনে থাকে। চলো অঙ্ক শুরু করে দিই। প্রথমেই তোমাকে বলছে এটার মান কত? তো তুমি জানো যে তোমরা যে সূত্রটাতে ব্যবহার করবা, আমি সবসময় যেটা করতাম যে tan ইনভার্স x, হ্যাঁ, প্লাস tan ইনভার্স y এই ফরম্যাটে নিয়ে আসার ট্রাই করতাম। এই ফরম্যাটে আনার ট্রাই করতাম। তো এই ফরম্যাটে আনতে গেলে আমি যেটা প্যারা খেতাম যে আ এই জায়গাটা আমি কিভাবে tan বানাবো? একটু বলো তো। এটা tan বানাবো কিভাবে বলো? যে এটা তো cos, cos মানে ভাই ভূমি বাই অতিভুজ। এই যে ভূমি, এই যে অতিভুজ, তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে অতিভুজের উপর স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার মানে ভূমি স্কয়ার আরকি। এখানে 30 আর এখানে 2 এর উপর স্কয়ার মানে 4। 2 এর উপর স্কয়ার দাও মানে 4। তাহলে দেখো এখান থেকে কত আসতেছে? এখান থেকে আসতেছে 9 মানে 3 আসবে শুধু। তাহলে ভাইয়া দেখো যে আমি যদি ২ টাকে tan বানাই নেই, tan ইনভার্স 2/3 আর এখান থেকে আসতেছে আমাদের tan ইনভার্স 3/2। এখন তোমার সহজ সরল মন বলবে যে এইটা এই ফরমেটের মানে এই সূত্রটা এপ্লাই করতে। সবারই মন চাইবে যে হ্যাঁ, তো সমস্যা নাই, সূত্র ব্যবহার করলে কোনো সমস্যা নেই। tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy এই সূত্রটা ব্যবহার করতে মন চায়। কিন্তু ভাইয়া তোমাদেরকে একটু দেখো, একটু কষ্ট করে দেখো তো যে এটা আসলে কোন সূত্রটা পড়ছে। এটাকে আমি cot ইনভার্স বলতে পারি। cot ইনভার্স 2/3 বলতে পারি। এবং এটার পরিবর্তে আমি পাই/2 বলতে পারি। কেন? কারণ দেখো
সব সময় যে সূত্র ফালাইতে হবে এমন কোনো কথা নাই। tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এটা কত? এটা হচ্ছে π/2, এটা হচ্ছে π/2। তার মানে তোমাকে বুঝতে হবে যে ভাইয়া সবসময় যে আমরা সূত্র অ্যাপ্লাই করব দেখা মাত্রই এইটা যেন না করি। দেখো এখানে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x কি চলে আসলো? মানে দুইটাই x, দেখো x এর জায়গায় 2/3 দিছি, তার মানে একই কথা। এটা হচ্ছে π/2। দেখছো কত সহজে আমরা একটা ম্যাথ করে ফেললাম। দেন তোমাদের জন্য একটা পোল কোশ্চেন রাখছি ভাইয়া। সো এই পোল কোশ্চেনটা তুমি যদি একটু সলভ করে ফেলো। ভাইয়া পোল কোশ্চেনটাতে চলে যাই। একটু দাঁড়াও, তোমরা একটু পরে শুরু করো। অনেকেই পোল দাগায় ফেলছো প্রশ্ন না দেখি, রাইট? বাপরে! দেখো একটু রেজাল্টটা দেখে নাও সবাই। আসলে এই ম্যাথটার ক্ষেত্রে সবাই যেটা করি, সবাই ফর্মুলাতে চলে যাওয়ার চেষ্টা করি বা চেঞ্জ করার চেষ্টা করি অনেক কিছু। আসলে দেখো তো cos এর রেঞ্জ কতটুকু? যে ভাই cos ইনভার্স x এটা কত থেকে কতর মধ্যে হবে? মানে এটার মানটা কত থেকে কতর মধ্যে হবে? -1 থেকে +1 এর মধ্যে হবে। কিন্তু এটা দেখো এটার মানটা কি বেশি হয়ে গেছে না? এখানে দেখো তো একটু। tan ইনভার্স tan ইনভার্স 2/3 আর আমি এখানে যাকে বসাচ্ছি cos ইনভার্স 2/√3 এইটার মান আসতেছে। দেখো cos এর মান কিন্তু 1 এর বেশি হলে সেখানে মান পাবা না তুমি, তাই না? তার মানে এটা হচ্ছে পাওয়া যাচ্ছে না। অসংজ্ঞায়িত মানে এটা পাওয়া যাচ্ছে না। এর কোনো মান নাই। 2/√3 হচ্ছে প্রায় অলমোস্ট 1.154 মানে 1 এর থেকে বেশি। যেহেতু 1 এর থেকে বেশি তার মানে বোঝা যাচ্ছে যে cos এর এখানে কোনো মান পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে যদি কোনো মান তুমি না পাও তাহলে মানে আল্টিমেটলি তুমি কিন্তু কোনো মান পাবা না। আল্টিমেটলি যদি এটা 0 হইতো তাহলে tan ইনভার্স 2/3 হতো। তা আল্টিমেটলি কোনো মান পাওয়া যাবে না, হ্যাঁ? আল্টিমেটলি কোনো মান পাওয়া যাবে না। বি কেয়ারফুল, হ্যাঁ? একটু রেঞ্জ গুলো চেক করে নিও। হ্যাঁ, কখন বুঝবো না একটু চেক করে নিও। এরপর এই ম্যাথটা দেখো, যেহেতু এটা sec স্কয়ার ভাইয়া কি করব? এটা যেহেতু sec আছে, টার্গেট হচ্ছে এটাকে sec বানানো। এটা যেহেতু cosec আছে, এটাকে আমি cosec বানাবো। তাহলে আগে দেখো তো ভাইয়া এটা মানে কি? যে ভাইয়া তুমি বলতে পারো এটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এটা কত? অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 5 আসবে। √5। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে ভাই এখান থেকে বলতে পারি sec আর এটা হচ্ছে sec tan ইনভার্স টাকে এইভাবে লিখতে পারি। sec ইনভার্স অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি। ভূমির মান 1, এটা তো লিখার কোনো দরকার নাই। এই পুরাটার উপরে স্কয়ার। এই স্কয়ারটা আমি পুরাটার উপরে দিয়ে দিলাম। দেন এর পরেরটা দেখো তো। এর পরেরটা দেখো। ভাইয়া কি করব? কোসেক দিয়ে এটাকে এখন আমি কটটাকে কোসেক বানাবো। দেখো কট মানে কি? যে ভাই কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তার মানে এটা আসবে তোমার 10, 3 3 কে 9 কে 10, তার মানে √10।
তার মানে এখান থেকে আমি যদি কোসেক বানাই এখন, কোসেক মানে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত এখানে? √10, লম্ব কত 1 লিখার দরকার নেই, আর স্কোয়ারটা উপরে দিব। মনে রাখবা এই স্কোয়ারটা কিন্তু উপরে দিচ্ছে, এই যে এই স্কোয়ারটা উপরে দিচ্ছে, আর কিছু না। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে লেখা যায় √5 তার উপরে কি স্কোয়ার, তারপরে কসেক আর কসেক ইনভার্স চলে যাবে, √10 তার উপরে স্কোয়ার। তাহলে বলো তো ভাই, এখানে আসবে 5 আর এখানে আসবে 10, তাহলে কত আসলো? 15। বুঝছি, খুব সহজ একটা ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ। এই ম্যাথটা কিভাবে করবো দেখো, এখানে কিউব দেওয়া আছে। তার মানে ভাই আগের মতনই তুমি একটা কাজ করো, আগের মতনই এখানে তুমি এটাকে tan বানাবা, tanটাকে sec বানাবা। তুমি আগের মতনই করবা। ঠিক এটাকে কি করবে তুমি? এটাকে তুমি এখানে নিয়ে এসে sec বানানোর ট্রাই করবা। দেন পুরাটার উপরে কিউব হবে। পুরাটার উপরে কিউব। একইভাবে আমি sec ইনভার্স বানানোর ট্রাই করব কিন্তু। তারপরে tan থাকবে, tan থাকবে, tan থাকবে। এটাকে আমি কি বানানোর ট্রাই করব বলতো? tan ইনভার্স কিছু একটা বানানোর ট্রাই করব। দেন তার উপরে কিউব। তার মানে একই ফরম্যাট। কি করলাম? যেহেতু এখানে sec আছে, যেহেতু এটাতে sec আছে, বুঝার ট্রাই করো। এটা যেহেতু sec তাই এটাকে আমরা sec বানাবো। এটা যেহেতু tan তাই আমরা এই secটাকে tan বানাবো। ঠিক আছে? আর কিচ্ছু না। তাহলে একটু বলো তো ভাই এটা কি হবে? tan মানে কি? লম্ব বাই ভূমি, 4/1। তাহলে এটা কত আসবে? √16, 17, √17। তাহলে sec হচ্ছে অতিভুজ বাই ভূমি, মানে √17, আর কিচ্ছু না। একইভাবে এখানে যদি একটা ত্রিভুজ আঁট করি, sec হচ্ছে ভূমি বাই অতিভুজ, সরি অতিভুজ বাই ভূমি, রাইট? অতিভুজ বাই ভূমি। তাহলে এটা অবশ্যই হবে √8। যেহেতু tan মানে কি? লম্ব বাই ভূমি, √8। ভূমি যেহেতু 1, এটা লিখার দরকার নেই। তাহলে এবার দেখো sec ইনভার্স চলে গেলে তুমি কি পাচ্ছ? √17 তার উপরে কিউব, আর এটা পাচ্ছ √8 তার উপরে কিউব। এখন তুমি যদি একটা লাইন এখানে লিখে ফেলো, √17, √17, আর এটা লেখা যায় √8, √8, তাহলে তুমি বলতে পারো ভাই এটা হচ্ছে 17 দুইটা রুট মিলে, আর এটা হচ্ছে দুইটা রুট মিলে 8। বাস এটাই অ্যান্সার। ঠিক আছে? তার মানে এটা কিউব ছিল, এই অঙ্কটাতে কিউব ছিল, আর কিচ্ছু না। সেম একটা অঙ্ক করছে এখানে স্কোয়ার দিয়ে। মাঝখানে অঙ্কগুলো ভাই করাবো, নো প্রবলেম। এটা স্কোয়ার দিয়ে। তাহলে একটা স্কোয়ার আর একটা কি? কিউব। তাহলে কিউব দিলেও পারবো, স্কোয়ার দিলেও পারবো, তার বেশি দিলেও পারবো। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আমরা সব পারবো। সো এই ম্যাথ ২ টা ছিল মজার। এগুলো এমসিকিউ তে প্রচুর আসে, রিটেন এর জন্য না, এমসিকিউ তে খুব আসে এগুলো। এখন এই ম্যাথটাতে একটু তাকান ভাইয়া। এই ম্যাথটা কি? তো এই ম্যাথটা করার আগে ভাইয়া তোমাকে একটা ট্রিক্স বলি। এই ট্রিক্সটা হচ্ছে, তুমি যদি দেখো sin cos দিয়ে শুরু শেষ, sin cos দিয়ে শুরু শেষ। আচ্ছা ভাইয়া একটু সুন্দর করে লিখে দিই। এটা হচ্ছে sin, হ্যাঁ? আর পরে হচ্ছে cos ইনভার্স, অথবা এইটা cos, অথবা এখানে sin ইনভার্স। আর মাঝখানে হচ্ছে tan cot। বুঝছো? মাঝখানে tan cot। যদি এরকম থাকে তাহলে বুঝবা এখানে যা থাকবে প্রশ্নেই অ্যান্সারটা দেখা দেয়। এখানে যদি x থাকে অ্যান্সার হবে x। এখানে যদি থাকে 3/5 তাহলে বুঝবা এটার অ্যান্সার হচ্ছে 3/5। তার মানে যা থাকবে তাই অ্যান্সার। এই শর্টকাটটা মাথায় রাখো। এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। ঠিক আছে? আচ্ছা আবার আরেকটা কথা বলে রাখি এই সুযোগে, যে ভাইয়া যদি এমন দেখো tan cot দিয়ে শুরু শেষ, tan cot দিয়ে শুরু শেষ, বা cot tan দিয়ে শুরু শেষ। এই দেখো, দেখছো? এরকমও হইতে পারে মাঝখানে sin cos, মাঝখানে sin cos। এই ২ টা প্যাটার্ন সবথেকে বেশি আসে। ঠিক আছে? যে ভাই এটা থাকলেও কি তাইলে তাই হবে? হ্যাঁ, এটা থাকলেও তাই হবে। এটা হচ্ছে 3/4। এটা যদি এমন থাকে ধরো আ তাহলে এটার অ্যান্সার হচ্ছে 4/3। মানে যা থাকবে তাই অ্যান্সার। তো প্যাটার্নটার দিকে ফলো করো। প্যাটার্নটার দিকে ফলো করো। ভাইয়া প্যাটার্নটার দিকে একটু ফলো করি। যে ভাই তুমি বলতে পারো sin cos দিয়ে যদি শুরু শেষ হয়, তাহলে মাঝখানে যদি tan cot থাকে তাহলে যা থাকবে তাই অ্যান্সার। অথবা যদি tan cot দিয়ে শুরু শেষ হয়, tan cot দিয়ে যদি শুরু শেষ হয় এবং sin cos যদি মাঝখানে থাকে, তাহলে যা থাকবে তাই অ্যান্সার। যা থাকবে তাই অ্যান্সার। তাহলে অবশ্যই এটা যেহেতু এমসিকিউর ম্যাথ, মানে সময় নষ্ট করব না। এখানে যা আছে তাই থাকবে। এখানে যা আছে তাই থাকবে।
ঠিক আছে, এই অ্যান্সারটা মাথায় রাখবে। এটা এক্স থাকবে, এখানে 3/4 থাকলে 3/5 থাকবে, 3/5 তো যা থাকবে তাই। এখন কথা হচ্ছে অনেকে বলে প্যাটার্ন যদি না মিলে তখন ম্যাথ করতে হবে, ঠিক আছে, তখন ম্যাথ অবশ্যই করতে হবে, এটা কোনো সন্দেহ নেই। সরি একটু স্ক্রিন চলে গেছে ভাইয়া, আবার এখনই চলে আসতেছে। আচ্ছা, এই ম্যাথটার দিকে একটু তাকাও। এটা পোল কোশ্চেন। তোমরা এই পোল কোশ্চেনটা একটু করে ফেলো তো। এই পোল কোশ্চেনটা একটু করে ফেলো ভাইয়া। তো কনফিডেন্স এর সাথে কিভাবে ভুল হয়? শুনো, পরীক্ষার হল খুব একটা ভালো জায়গা না, হ্যাঁ? ওখানে কনফিডেন্স এর সাথে এভাবে ভুল ৪-৫ টা করে আসলে ৪-৫ টা লাগবে না। একটা ঠিকমতো ভুল করলেই দেখবেন চান্স হয় নাই। এই যে 5/4 এটা তো ১ এর থেকে বেশি। আজকে আমি ১ম এই ক্লাসের শুরুতে বলছি যে এটা আসবে প্রায় 1.2 এর মতো। তো এটা তো এক্সিস্ট করে না। সাইন এর মান তো ১ এর বেশি হয় না। তো এটা হচ্ছে নান মানে উত্তরই নাই এখানে। সো আমরা কি করলাম? আমরা একটা শর্টকাট শিখলাম। আর সেই শর্টকাট দিয়ে আমরা অঙ্ক করে আসলাম আর কনফিডেন্স এর সাথে ভুল করলাম। সো এই যে ম্যাথ গুলো রাখছি এই কারণে, ঠিক আছে? ওকে। এই ম্যাথটা করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনাদের এই জায়গায় যে ক্যালকুলেশন গুলো আছে, এটা নিয়ে একটু ভাবেন তো। এটা নিয়ে একটু ভাবেন। এটা নিয়ে ভাবার জন্য ভাই একটা আলাদা পেজ নেই। এমনিতে তোমাদের সাথে এমনিতে একটু আলাদা করে সুন্দর করে দেয়ার জন্য আর কিছু না। ধরো তোমাকে দেয়া হলো সরি হ্যাঁ, √1 প্লাস sin x দেয়া হলো। এটা দেয়া হলো। এখন তুমি কি লিখবা? আচ্ছা √ লাগবে না। তুমি এটাই লিখো যে 1 প্লাস sin x। তুমি এটার পরিবর্তে কি লিখবা? 1 কে কি লেখা যায়? sin স্কয়ার x cos স্কয়ার x। আর sin x কে কি লেখা যায়? যে sin x কে লেখা যায় ভাইয়া 2 sin x/2 cos x/2 ত্রিকোণমিতির ফর্মুলা আর কিচ্ছু না। ওই যে sin 2 এর ফর্মুলা। এটা কিন্তু sin 2 এর ফর্মুলা হইছে এখানে। sin 2a মানে হচ্ছে 2 sin a cos a এই ফর্মুলাটা করছে। যেহেতু এখানে 2a নাই মানে এখানে শুধু a আছে, তাহলে তোমাকে বুঝতে হবে এখানে হবে a/2 আর এখানে হবে cos a/2। তার মানে যখন 2a থাকবে তখন a, যখন a থাকবে শুধু a/2। ব্যাপারটা এরকম। এখন দেখো আমি তো ফর্মুলাটাও লিখে দিলাম বুঝার জন্য সবকিছুই। এখন দেখো তো এখান থেকে কি লেখা যাচ্ছে? যে ভাই এখান থেকে লেখা যাচ্ছে 1 প্লাস sin x কার সমান? যে ভাই এটা হচ্ছে a প্লাস b, এটা x/2 লেখো। এই যে sin স্কয়ার x/2 cos স্কয়ার x/2। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি যে ভাই এটা কিন্তু এখান থেকে আমরা বলতে পারতেছি আমি cos টাকে আগে লিখব। cos x/2 আমার সুবিধা হবে। হ্যাঁ? cos x/2 প্লাস sin x/2 তার উপরে স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র এবং cos টাকে আগে লিখব। তাহলে একই কথা বলো তো যদি ভাইয়া এখানে মাইনাস থাকতো তাহলে তুমি কি লিখতা? তুমি বলো তো? cos x/2
সাইন এক্স বাই টু তার উপরে স্কোয়ার লিখটা কিনা বলো তো, যে এই সরলগুলো বুঝতেছো কিনা, এগুলো এগুলো বুঝতে হবে। তুমি তুমি এগুলো ইন্টিগ্রেশনও করছো, এগুলো একটু বুঝতে হবে যে 1 প্লাস সাইন এক্স মানে কি, কজ এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু কিভাবে আসলো বুঝতে পারছো? এখানে যদি মাইনাস থাকে মাঝখানে মাইনাস হবে, আর কিচ্ছু না। এখন এখানে যদি ভাইয়া রুট দেই, কথার কথা এখানে যদি রুট দেই, তাহলে অবশ্যই স্কোয়ারটা চলে যাবে। সুতরাং আমরা যদি বলি 1 প্লাস সাইন এক্স তার উপরে রুট, তার মানে আমরা এখান থেকে বলতে পারতেছি যে এখানে কি হবে, কস স্কোয়ারটা চলে যাবে, স্কোয়ারটা চলে যাবে। আর এখান থেকে কি বলা যাচ্ছে যে 1 মাইনাস সাইন এক্স কি হবে, কস এক্স বাই টু সাইন এক্স বাই টু। তো এই পিরিক ক্যালকুলেশন গুলো তোমাদের একটু প্র্যাকটিস করে আগে থেকে বুঝতে হবে যে এইটা মানে এটা বুঝায়, তাহলে কিন্তু এই ম্যাথটা সহজ হবে। আদারওয়াইজ তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে। তাহলে এখানে দেখো তো, এটা হাফ, এটা কি হবে, ট্যান ইনভার্স, দেখো তো একটু মনোযোগ দিয়ে, যে রুট ওভার 1 প্লাস সাইন এক্স আছে, তাহলে এটা পরিবর্তে আমরা লিখবো, যেহেতু প্লাস আছে তাই প্লাসটা লিখবো, cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু। আর এখান থেকে লেখা যাবে cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। যেহেতু এই জায়গায় মাইনাস আছে তাই এখানে মাইনাস হবে। ঠিক আছে, এটা আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এর পরের কাজটা হচ্ছে, আবারও cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু, আর এখানে প্লাস, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। একইভাবে এখানে cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। এখন তুমি এই ক্যালকুলেশনটা করে ফেলো তো, এইটুকু ক্যালকুলেশন করো। এখানে ক্যালকুলেশন করলে দেখবা উপরে কাটা যাবে cos, থাকবে হচ্ছে sin x বাই টু, sin x বাই টু থাকবে, আর নিচে থাকবে cos x বাই টু। দুই দুই কাটা যাবে, ঠিক আছে, এটা থাকবে। তাহলে দেখো অঙ্ক হয়ে গেছে। যদি তুমি পিরি ক্যালকুলেশনটা তুমি যদি মনে রাখতে পারো, tan x বাই টু। এখন কথা হচ্ছে কিভাবে মনে থাকবে, তুমি তো বাসায় অঙ্কটা করবা, প্র্যাকটিস করে যেতে হবে তো। এখন তুমি যখন অঙ্ক অনেক বেশি প্র্যাকটিস করবে তখনই এগুলো মনে থাকবে, আদারওয়াইজ না। কিন্তু তোমরা যদি পড়াশোনা একদমই কম করো তাহলে কিন্তু সম্ভব না। আর অ্যাডমিশনে পড়াশোনা কম করে চান্স পাওয়া যাবে না। tan আর tan ইনভার্স আর tan, এটা কত হচ্ছে, হাফ x বাই টু। তাহলে y ইজ ইকুয়াল টু কত আসতেছে, x বাই 4। তাহলে এই যে আমাদের রেজাল্টটা চলে আসলো, সংক্ষিপ্ত রূপটা চলে আসলো। তাহলে আমরা কি করলাম, এই পিরি ক্যালকুলেশনটা বুঝতে হবে যে ভাই এইটার পরিবর্তে আমরা এইটা বসাইলাম, এইটার পরিবর্তে আমরা এইটা বসাইলাম, দেন কাটাকাটি করলাম, আর কিচ্ছু না। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে এইটা মনে রাখা, এইটা থেকে এইটা। তো এই পিরি ক্যালকুলেশনটা ভাই অলরেডি দেখায় দিছে, এবং এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই সমাধানটা করব এখন আমরা, হ্যাঁ? এই সমাধানটা করব। তো আমি একটা কাজ করি, দেখো, আমি যদি এইভাবে চিন্তা করি যে cos ইনভার্স x, আমি এটাকে সাইন বানাই নি আগে। আগে আমার ১ম কাজ হচ্ছে এটা সাইন বানানো। এটা সাইন বানাতে গেলে কি করতে হবে? cos মানে কি? cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তাহলে এটা কত আসবে? 1 মাইনাস x স্কয়ার আসবে ভাইয়া। তাহলে তুমি বলতে পারো যে, এখন আমরা বলতে পারি sin ইনভার্স x প্লাস sin ইনভার্স 1 মাইনাস x, এটাকে কি বলতে পারি? sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। দেখো তো এর পরের লাইনটা আমি এইভাবে লিখতে পারি কিনা? sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এটাকে আগে লিখলাম এই যে স্কয়ার, এটাকে আগে লিখলাম মাইনাস sin ইনভার্স x ইজ ইকুয়াল টু sin ইনভার্স 1 মাইনাস x। এই কাজটা করলাম। যে ভাই এটা কিভাবে হলো? এটা হচ্ছে কিচ্ছু না, তুমি এই জিনিসটাকে ডানে নিয়ে গেছো, এটা তো আগে থেকেই ছিল। এই জিনিসটাকে ডান পাশে নিয়ে গেছো, তাহলে বাম পাশে শুধু থাকলো এইটা, দেন পক্ষান্তর করছো। মানে পক্ষান্তর মানে বাম সাইডে গুলো ডান সাইডে নিয়ে গেছো, ডান সাইডে গুলো বাম সাইডে। আর কিচ্ছু না। এই লাইনটা আমরা ইজিলি বুঝতে পারবো, হ্যাঁ? তাহলে এখান থেকে ভাই এক সূত্র যদি এপ্লাই করি, একটু মনোযোগ দেন ভাইরা, যে ভাই sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর সূত্র কি? একটু চিন্তা করেন। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, এটার সূত্রটা কি? একটু চিন্তা করেন। যে ভাই এটার সূত্র ছিল sin ইনভার্স xy, x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, y 1 মাইনাস x স্কয়ার।
এটা ছিল। একবার একটাকে বাইরে রাখতে হবে, অপোজিটটাকে স্কোয়ার করে বিয়োগ করে রুট। ঠিক আছে? আর কিচ্ছু না। এই সূত্রটা এখানে এপ্লাই হবে। তাহলে sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y, তাহলে এখানে কি আসতেছে বলেন? 1 মাইনাস x স্কোয়ার, এটা বাইরে থাকবে, অপোজিটটাকে স্কোয়ার করে 1 থেকে বিয়োগ, তার উপরে রুট, তারপরে এবার এটা বাইরে থাকবে, x বাইরে থাকবে, 1 মাইনাস এটাকে স্কোয়ার করে বিয়োগ করে দাও। তো এটাকে স্কোয়ার করে দিলে কি আসবে? রুটটা চলে যাবে, আর কিচ্ছু না। আর এটা যা আছে তাই থাকবে, sin ইনভার্স 1 মাইনাস x। তাহলে এখন দেখো মোটামুটি কিন্তু ক্যালকুলেশন হয়ে গেছে। দুই পাশ থেকে আমরা sin ইনভার্স তুলে দিতে পারি ইজিলি। দুই পাশ থেকে sin ইনভার্স তুলে দিতে পারি। তাহলে এই পাশে দুইটা রুট মিলে হয়ে যাবে একটা রুট, আর এখানে 1 1 কাটা গেলে শুধু থাকবে x স্কয়ার, রুট করলে থাকবে শুধু x, মানে এখান থেকে আসবে শুধু x স্কয়ার, আর এখানে আসবে শুধু 1 মাইনাস x। 1 1 চলে যাবে, থাকবে শুধু x স্কয়ার, তাকে রুট করলে হবে x, ওই x এই x এর সাথে গুণ করলে হবে x স্কয়ার, আর কিচ্ছু না। তাহলে এখান থেকে আসবে মাইনাস 2x স্কয়ার ইজ ইকুয়াল টু আসবে মাইনাস x। তাহলে 2x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু কি? 0। x এর মান আসবে, x এর মান এখান থেকে একটা আসবে হাফ, আরেকটা x এর মান আসবে এখান থেকে 0। দুইটা মান আসবে x এর এখান থেকে। একটা আসবে হাফ, দেখো এখান থেকে 2x, x কমন নাও, 2x minus 1 equal to 0। তাহলে দুইটা মান আসবে। এখন দুইটা মানের মধ্যে ঝামেলা হচ্ছে দুইটাই কি অ্যান্সার কিনা? দুইটাই অ্যান্সার কিনা? না, দুইটা অ্যান্সার না। এইখানে একটু ঝামেলা আছে ভাইয়া। এইখানে একটু ঝামেলা আছে। তাহলে একটু দেখো যে তুমি যদি এখানে একটু খেয়াল করো, প্রথমে 0 নিয়ে টেস্ট করো। x এর মান তুমি 0 নিয়ে লেফট হ্যান্ড সাইড টেস্ট করো। দেখো তো কি আসে লেফট হ্যান্ড সাইডে? যে ভাইয়া তুমি বলতে পারো sin ইনভার্স 0 মানে তো 0ই। আর লেফট হ্যান্ড সাইডে প্রথমে x এর মান 0 বসাও লেফট হ্যান্ড সাইডে। sin ইনভার্স এখানে 0 বসালে sin ইনভার্স 1। তাহলে লেফট সাইডে আসে শুধু sin ইনভার্স 1, আর sin ইনভার্স 1 মানে হচ্ছে π/2। একইভাবে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আসে? শুধু sin ইনভার্স cos ইনভার্স 0। হ্যাঁ, রিটেনের ম্যাথ যেহেতু একটু ঝামেলা আছে। cos ইনভার্স 0 মানে π/2। তার মানে π/2 মিলে গেছে, তার মানে x ইকুয়াল টু 0 হচ্ছে অ্যান্সার। এটা একটা অ্যান্সার। আরেকটা কথা বলি, x ইকুয়াল টু হাফ। যে ভাই দুইটাই অ্যান্সার কিনা? হাফ বসায় দেখো তো। এখানে হাফ বসাবো, দেখো sin ইনভার্স হাফ, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তারপরে হচ্ছে sin ইনভার্স 1 থেকে হাফ দিলে আবারও sin ইনভার্স হাফ। তার মানে আমরা জানি 30 ডিগ্রির মান মানে π/6 π/6, তার মানে এটা আসবে π/3। 30 30 60 মানে π/3 আর কি। এবার x এর মান দেখো তো, হাফ বসালে রাইট হ্যান্ড সাইড cos ইনভার্স হাফ, তাহলে এটা কত আসতেছে? cos, এটাও π/3 আসতেছে। তার মানে এই ক্ষেত্রে দুইটাই অ্যান্সার হচ্ছে। এখানে কোনটা মিস যাচ্ছে না। এই ক্ষেত্রে দুইটাই অ্যান্সার হচ্ছে। এই ক্ষেত্রে দুইটাই অ্যান্সার হচ্ছে, হ্যাঁ? তো এইখানে একটু মাথায় রাখো যে x ইকুয়াল, এখানে ভুল করছি, দুইবার হাফ লিখছি। এখানে দেখো প্রথমে তুমি একবার 0 দিয়ে টেস্ট করবা, আরেকবার হাফ দিয়ে। এখন অনেকে ভাবতেছো ভাই আবার ফির টেস্ট করা মানে শুদ্ধি পরীক্ষা করা, এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটা সময় সাপেক্ষ না। ভাইয়া যেহেতু বুঝাইনো সময় মনে হচ্ছে সময় সাপেক্ষ, তুমি তো জাস্ট বসায় দিবা। দিয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড টেস্ট করবা। তোমার মুখে, মুখে এটা ক্যালকুলেশন করা যাবে। এটা মুখে, মুখে করা যাবে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। ঠিক আছে? সো পরের ম্যাথটাতে আসেন। সেম একটা ম্যাথ। তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র কি? একটু বলো তো। মানে একটু রিভিউ করে আসি। tan ইনভার্স x যোগ tan ইনভার্স y, এটার সূত্রটা কি? যে ভাই এটার সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। এটা হচ্ছে tan ইনভার্স এর সূত্র। আচ্ছা যদি তাই হয়, তাহলে আমরা এখানে কি এই সূত্রটা ব্যবহার করতে পারবো না এটাকে মনে, মনে x ধরে? যে এটাকে ভাইয়া তুমি x ধরো আর এটাকে মনে, মনে তুমি y ধরো। তাহলেই তো হয়ে যাচ্ছে যে tan ইনভার্স x প্লাস y, তাহলে x প্লাস 2, x মাইনাস 2, 1 মাইনাস xy মানে x প্লাস 2, x মাইনাস 2। তাহলে এখানে আসছে tan ইনভার্স হাফ। এটা তো আমাদের সমাধান করতে হবে। দুই পাশ থেকে tan তুলে দাও তো আল্লাহর ওয়াস্তে। এখানে আসবে হচ্ছে উপরে থাকবে 2x, এই 2 আর এই 2 কাটা যাচ্ছে।
উপরে থাকবে 2x, রাইট? আর 1 মাইনাস এখানে হবে a প্লাস b মাইনাস b সূত্র, a প্লাস b মাইনাস b মানে স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে এখানে আসলো হাফ। আচ্ছা, এবার চিন্তা করো আমি যদি আড়াআড়ি গুণ করি বা একটু যদি সিম্পলিফাই করে নেই, তাহলে এখানে পাবা 2x, এখানে পাবা হচ্ছে 5 মাইনাস x স্কয়ার, আর এটা আগে থেকে হাফ। এখন তুমি আড়াআড়ি গুণ করে ফেলো, দেন ক্যালকুলেশন করে ফেলো, বা এখানে এক লাইনই করে ফেলো, যে এখানে আসতেছে 5 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। তাহলে আমরা বলতে পারি x স্কয়ার প্লাস 4x মাইনাস 5 ইকুয়াল টু 0। এখান থেকে x তুমি দুইটা সমাধান পাবা, মিডল টার্ম করলে একটা পাবা হচ্ছে 5, আর একটা পাবা তুমি হচ্ছে 1। এখান থেকে মিডল টার্ম করলে তুমি দুইটা মান পাবা, একটা পাবা 5, একটা পাবা 1। 5 পাবা না, ঠিক -5 পাবা, বা একটু ভুল করছি, -5 পাবা, রাইট? ওই যে প্লাস আছে যে -5 পাবা। এখন তুমি লেফট হ্যান্ড সাইড x ইকুয়াল টু তুমি যদি 1 ধরো, তাহলে তুমি লেফট হ্যান্ড সাইডে বসায় দাও, মুখে মুখে ক্যালকুলেশন করবা এগুলো। যে ভাইয়া এখানে যদি 1 বসাই, তাহলে এখানে পাবো tan ইনভার্স 3, আর এখানে পাবো tan ইনভার্স 1। tan ইনভার্স 3 আর পাবো হচ্ছে tan ইনভার্স 1। দেখো, আচ্ছা, আর ডানে কি পাচ্ছি? ডানে কি পাচ্ছি বলেন তো? লেফট হ্যান্ড সাইড, এটা ক্যালকুলেশন করে ফেলো। tan ইনভার্স 3 প্লাস 1, 1 মাইনাস 3, 1 tan ইনভার্স 3, ঠিক আছে কি 1 প্লাস 1 বসাইলাম, 3 পাইলাম, 1 বসাইলাম, -1 ছিল এটা, সরি -1 ছিল, tan ইনভার্স -1 হবে এটা। তাহলে একটু খেয়াল করো, আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করে নেই, tan ইনভার্স 3 এটাকে কি লেখা যায়? tan ইনভার্স -1। হুম। 3 মাইনাস 1, 3 ইনটু 1। তাহলে এখান থেকে দেখো tan ইনভার্স হাফ চলে আসতেছে। ঠিক আছে? এখানে একটু খেয়াল করো, বা একটু লেজার লাইট দিয়ে দেখায় দিই। এই যে মাইনাসটা সামনে tan ইনভার্স -1 মানে মাইনাস tan ইনভার্স 1 লিখতে পারো তুমি, কোনো সমস্যা নাই। তাহলে এখানে তুমি যদি সূত্র এপ্লাই করো, tan ইনভার্স এর সূত্র এপ্লাই করো, tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy। তাহলে এখান থেকে tan ইনভার্স হাফ আসে, এবং দেখো এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই রাইট হ্যান্ড সাইড। তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। কিন্তু দেখো x এর মান তুমি যদি -5 বসাও, তাহলে সেক্ষেত্রে তুমি দেখবা এখানে আসবে tan ইনভার্স -3 আসবে, আর এখানে আসবে tan ইনভার্স। বুঝাই যাচ্ছে যে এটা কোনোদিনও রাইট হ্যান্ড সাইডের সমান হবে না, কোনোদিনও না। এই লেফট হ্যান্ড সাইডটা কোনোদিনও রাইট হ্যান্ড সাইডের সমান হবে না। বুঝাই যাচ্ছে এটা। এখানে ক্যালকুলেশনও করার কোনো দরকার নেই, এখানে হবে না, বুঝাই যাচ্ছে। কারণ 3 আর 7 নিয়ে এখানে কখনো চলে আসবে না। ঠিক আছে? এটা মিলবে না। সো এই জায়গাগুলোতে একটু ক্লিয়ার রাখতে হবে। এগুলো কিন্তু রিটেন এর জন্য, হ্যাঁ? এগুলো কিন্তু রিটেন এর জন্য। সো একটু মাথায় রাখতে হবে। ১ম এ দেখো কি করলাম? ১ম এ এখানে ১ম এ কি ছিল? tan ইনভার্স ছিল x প্লাস y 1 মাইনাস xy, ঠিক আছে? এটা একটা। আরেকটা কি? যে আমি যদি ২ পাশ থেকে tan তুলে দেই, দেন আমি মিডল টার্ম করলে এটা পাবো। তো আমি যে লেফট হ্যান্ড সাইড এ দেখতেছি আমি মানটা পেয়ে যাচ্ছি, কিন্তু রাইট হ্যান্ড সাইড এ মান পাবো না, কারণ ২ টাই নেগেটিভ। যেহেতু ২ টাই নেগেটিভ, তার মানে আমরা মানটাও পাবো নেগেটিভ। আর রাইট সাইডে আছে পজিটিভ। x -5 হলে তাই আমাদের মিলতিছে না, কিন্তু x 1 হলে মিলতিছে। এখানে দেখো, এখানে মিলতিছে। ঠিক আছে? এই ম্যাথটা কিভাবে করব? এই ম্যাথটা করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে tan ইনভার্স x, tan ইনভার্স y এটা কি জানো তুমি? যে ভাই এটা জানি আমরা tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। আর আমরা এটাও বলতে পারি এখান থেকে, যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হবে। আমরা এটাও বলে থাকি যে এটা যদি মাইনাস হয় তাহলে এটা মাইনাস, আর এটা হচ্ছে তখন প্লাস হয়ে যাবে।
এখন আমি x এর জায়গায় 1 বসাবো আর y এর জায়গায় x বসাইতে চাচ্ছি। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? ব্যাপারটা দাঁড়াবে tan ইনভার্স 1, এটা হবে tan ইনভার্স x, আর এটা হবে tan ইনভার্স 1 মাইনাস x, 1 প্লাস x। আমরা কিচ্ছু না, y এর জায়গায় x বসাইছি, x এর জায়গায় 1 বসাইছি। দেখো, তাহলে আমরা এটাকে আজকে একটা ট্রিক্স হিসেবে ব্যবহার করব যে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। যে এটার পরিবর্তে আমরা এটা লিখা শিখব। ঠিক আছে? দেখো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? tan ইনভার্স 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি tan ইনভার্স এটা হবে 1, এটা হবে tan ইনভার্স x, এটা আমরা বলতে পারি। উপরে মাইনাস থাকলে মাঝখানে মাইনাস হবে। tan ইনভার্স 1 tan ইনভার্স x, উপরে মাইনাস থাকলে মাইনাস, উপরে প্লাস থাকলে প্লাস। আর এইটা আগে থেকে আছে তোমার হাফ tan ইনভার্স x। তাহলে এখন চিন্তা করো তো এটা কিভাবে সলভ করা যায়? এটা সলভ করার বুদ্ধি কি? এটা মানে পাই বাই 4 tan ইনভার্স x, আর এটা হচ্ছে তোমার হাফ tan ইনভার্স x। তাহলে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হবে পাই বাই 2, এটা হবে 2 tan ইনভার্স x, আর এটা হবে শুধু tan ইনভার্স x, শুধু tan ইনভার্স x। তাহলে 3 tan ইনভার্স x, 3 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু কত হবে? পাই বাই 2। তাহলে tan ইনভার্স x কত হচ্ছে? পাই বাই 6। তাহলে চিন্তা করো তো x সমান সমান কত হবে? x সমান সমান হবে tan পাই বাই 6, tan পাই বাই 6। ওকে, তাহলে tan পাই বাই 6 এর মান কত? তুমি তো চট করে বলে দিবা যে ভাই এটা তো 1/√3, এটা তো জানি। তাহলে এই জায়গাটা কিন্তু ক্রুশাল জায়গা। এই যে এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু বুঝতেছি না সহজ, যে ভাইয়া এইটার পরিবর্তে আমরা এটা লিখে শিখবো। tan ইনভার্স 1 মাইনাস x, 1 প্লাস x, এটা মনে রাখবেন। tan ইনভার্স 1 উপরে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস হবে tan ইনভার্স x, উপরে মাইনাস থাকলে মাইনাস হবে, আর কিচ্ছু না। এটা মনে রাখলেই হবে, এটা মনে রাখ। ঠিক আছে? এবার দেখো যে ভাইয়া একটা ফর্মুলা বলি, 2 tan ইনভার্স x, এটাকে তুমি যদি tan ইনভার্স লিখো তাহলে উপরে হবে 2x 1 মাইনাস x স্কয়ার, এটা মাথায় রাখো। আবার এই 2 tan ইনভার্স x, এটাকে তুমি যদি সাইন লিখো যে এটা সাইন ইনভার্স, তখন এটা হবে 2x 1 প্লাস x স্কয়ার। দেখো এই দুটোর মধ্যে কিন্তু খুব কনফিউশন হয়। আরেকটা কি 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x, এটাকে আমরা কি বলবো? এইটা হচ্ছে আমাদের cos ইনভার্স আকারে যদি লিখি 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। এই যে তিনটা ফর্মুলা, এই তিনটা ফর্মুলা মাথায় রাখতে হবে। এখন একটু খেয়াল করেন এখানে কি আছে? tan ইনভার্স এই আগে থেকে আছে, এটা হচ্ছে হাফ। sec ইনভার্স থেকে আমরা cos লিখতে পারি। কেন লিখবো একটু পরেই বলতেছি। কেন লিখবো তুমি একটু পরে নিজেই বুঝবা। যে ভাইয়া এখানে তুমি cosec টাকে তাহলে sin লিখে ফেলো। কেন লিখতেছি একটু পরেই বুঝবা। 2c ডিভাইডেড বাই 1 প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু পাই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি tan ইনভার্স a, এটাকে আমরা বলতে পারি 2 tan ইনভার্স a, সরি b, এটাকে আমরা বলতে পারি 2 tan ইনভার্স c। কারণ এখানে শুধু x এর জায়গায় কি আছে? একটা জায়গায় x এর জায়গায় b আছে, একটা জায়গায় x এর জায়গায় c আছে। এই যে এই জায়গাটাতে খেয়াল করো। এটা কিভাবে হলো? 2 tan ইনভার্স x এর সূত্র, এটাও 2 tan ইনভার্স x এর সূত্র, মাত্র যে পড়াইলাম। তাহলে এখান থেকে 2 2 গুলো কাটা যাবে। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে tan ইনভার্স a, এটা থাকবে tan ইনভার্স b, আর এটা থাকবে tan ইনভার্স c ইজ ইকুয়াল টু পাই। আর tan এর সূত্রটা আমরা পারি কিনা? তিনটার জন্য সূত্র মনে হয় আমাদের জন্য মনে রাখা কঠিন। আসলে খুব একটা কঠিন না, একটু দেখো। তিনটার জন্য কিভাবে সূত্রটা লিখতে হয়? tan ইনভার্স, উপরে তিনটাই আগে যোগ করবেন, তারপরে তিনটাই গুণ করে বিয়োগ, আর নিচে হবে 1 মাইনাস ab মাইনাস bc মাইনাস c। তাহলে তিনটা হলে এটা হচ্ছে সূত্র। tan ইনভার্স x, tan ইনভার্স y, tan ইনভার্স z, মানে তিনটা হলে এই সূত্রটা ব্যবহার করতে হয়। প্রথমে তিনটা যোগ, তারপরে তাদের বিয়োগ, তিনটার গুণফল 1 মাইনাস ab মাইনাস, একবার পড়লেই তোমার মনে থাকবে। তাহলে এটা পাই। এখন দুই পাশে যদি tan নেই তাহলে এই পাশের tanটা কিন্তু চলে যাবে। দুই পাশে যদি tan নেই তাহলে কিন্তু এই পাশের tanটা চলে যাবে।
তাহলে এই পাশে থাকবে শুধু, দুই পাশে যেহেতু tan নিছে এটা থাকবে tan পাই। তোমরা জানো tan পাই মানে হচ্ছে 0, tan পাই মানে হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a plus b plus c minus abc divided by 1 minus ab minus bc minus ca is equal to 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি ইজিলি 1 plus এটা আসবে 0। তাহলে দেখো a plus b plus c is equal to কত? abc। ঠিক আছে, এটা আমরা ইজিলি বলতে পারি a plus b plus c is equal to হচ্ছে abc। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, খুব মজার একটা প্রমাণ ছিল। রিটেনের জন্য এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে tan এ এটা হাফ থাকলো, এটা sec কে cos বানালাম, cosecটাকে sin বানালাম, দেন দুইটাই tan এর সূত্র পড়লো। দেন আমাদের tan ইনভার্স x, tan ইনভার্স y, tan ইনভার্স z তিনটার জন্য একটা ফর্মুলা পড়লো, তিনটার যোগফল, তাদের বিয়োগফল বিয়োগ করতে হয় 1 ab bc c। দেন এখান থেকে tan পাই তুমি বের করে ফেললা, tan পাই মানে 0 আর আরেক গুণ করলা, হয়ে গেল। প্রমাণ করো যে এই ধরনের প্রমাণ দিতে পারে, ছোটখাটো প্রমাণ দিতে পারে, এটা নিজেও একটা এমসিকিউ, কিন্তু এই ধরনের প্রমাণ ধরো ছোট একটা পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসলো, এই ধরনের প্রমাণ কিভাবে করবা? এই ধরনের প্রমাণ করার জন্য যেটা করতে হবে, যে ভাইয়া যেটা করি, ধরো তুমি সাইন থিটাকে মনে মনে এক্স ধরবা, তাহলে অবশ্যই থিটা কত বলো তো? তুমি বলবো অবশ্যই থিটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, এটা একটু লিখে রাখো। এখন আমি তোমাকে, এটা কিন্তু লেট, হ্যাঁ ধরে নিছো তুমি। এখন দেখো তো সাইন থিটাকে আমরা কি বলতে পারি? যে ভাই সাইন থিটাকে তুমি এইভাবে বলতে পারো কিন্তু, যে cos পাই বাই 2 মাইনাস থিটা, এটা কিন্তু তুমি বলতে পারো যে সাইন থিটা হচ্ছে, দেখো চতুর্ভাগের হিসাব করো আলটিমেটলি ঠিক থাকবে, এটা আমরা বলতে পারি। তাহলে ভাইয়া তুমি বলতে পারো ঠিক আছে, মানলাম তোমার কথা। তাহলে সাইন থিটার সমান কত? এখান থেকে কি লেখা যায় বলো তো? এটা সমান x, আর এটা কত? তুমি বলতে পারো এইটুকু হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে এখন দেখো তো x পাই বাই 2, থিটা মানে কত? থিটা মানে কি বলো? সাইন ইনভার্স x, এটা আমরা বলতে পারি। আমরা আরেকটু সহজ করে করতে পারি, একটু দেখো, এটা আরো সহজ করে করা যায়। এখানে একটু খেয়াল করো, সাইন থিটার পরিবর্তে আমি যদি x বসাই, cos পাই বাই 2 মাইনাস থিটা, একটু খেয়াল করো তো ভাই, এর পরের লাইনে কি বলতে পারি, যে cos ইনভার্স x ইজ ইকুয়াল টু কি হবে? পাই বাই 2 মাইনাস থিটা। দেখো তাহলে এক লাইনে হয়ে যাচ্ছে কিন্তু, cos ইনভার্স x পাই বাই 2, থিটা কত বলো তো? থিটা কিন্তু হচ্ছে সাইন ইনভার্স x, থিটা মানে সাইন ইনভার্স x। তাহলে এই পাশে নিয়ে আসো, সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x, এটা কার সমান? এটা হচ্ছে পাই বাই 2। তো এই ধরনের ছোট প্রমাণ পরীক্ষায় চলে আসতে পারে। তাহলে এখানে কি করলাম, একটু এই লাইনটাতে একটু মনোযোগ দেন, যে আমরা সাইন থিটা x ধরছি আর থিটা মানে সাইন ইনভার্স x, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এটা আমরা ভালো মতো বুঝছি। এখন এখানে একটু খেয়াল করেন, যে সাইন থিটা কার সমান? cos পাই বাই 2 মাইনাস থিটা। তো সাইন থিটার পরিবর্তে আমরা x বসাইলাম, এই যে এটার পরিবর্তে আমরা x বসাই নিলাম। দেন এই cosটাকে আমরা বাম পাশে নিয়ে এসে cos ইনভার্স x পাই বাই 2 মাইনাস থিটা, cos ইনভার্স x পাই বাই 2 মাইনাস থিটা, থিটার পরিবর্তে sin ইনভার্স x বসালাম, বাম পাশে নিয়ে আসলাম, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, বাম পাশে নিয়ে আসলাম, প্রমাণটা হয়ে গেল কিন্তু। সো দেখো, এই ধরনের ছোট ছোট আমাদের কোশ্চেন গুলো পরীক্ষায় চলে আসবে। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু করেন তো সবাই, এই কোশ্চেনটা একটু সবাই সলভ করেন। আমি সময় দিব 10 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড দিব না, 15 সেকেন্ড দিব। তারপরও ভুল করছে কেই ভাগ্যবান, 3 জন, 4 জন, 11 জন ভুল করছে, 11 12 হচ্ছে, বাবারে ভুল তো অনেকেই করতেছে, ঘটনাটা কি? টাইম ইজ আপ, আর আমার বুঝতে পারছি। আচ্ছা এখানে একটু খেয়াল করো, এটা ভুল করার পিছনে রিজনটা কি? ভাইয়া প্রথমে বলছি না যে tan ইনভার্স x মানে সেম জিনিসগুলোর সাথে যদি তুমি নাও, tan এর সাথে নাও, যদি সেম জিনিস যদি cot এর সাথেও নাও, tan এটা হচ্ছে পাই বাই 2,
তারপরে যদি সাইন ইনভার্স এক্স প্লাস কজ, প্রথমে আজকে ক্লাসের শুরুতে বলছি এটাও কত, পাই বাই 2। একইভাবে সেক ইনভার্স এক্স প্লাস কসেক ইনভার্স এক্স, এটাও হচ্ছে পাই বাই 2। এই তিনটা জিনিস আমরা মোটামুটি ভাবে মুখস্থ রাখবো, যেন অ্যাপ্লিকেশন আমরা দিতে পারি, পরীক্ষার হলে যেন দিতে পারি। আচ্ছা, এটার মান কত? এটা মনে হচ্ছে না জানি কি, এটা এমসিকিউর জন্য, এটা রিটেনের ম্যাথ, এটা এমসিকিউর ম্যাথ। এখানে একটু খেয়াল করেন কি করতেছি ভাই, মনোযোগ দেন। কয়টা কজ ইনভার্স আছে বলেন তো? দুইটা না? তাহলে আমরা কি করব, একটা সাইন ইনভার্স এক্স এর সাথে একটা কজ ইনভার্স এক্স লিখবো, দেন আরেকটা কজ ইনভার্স এক্স কে আলাদা রাখবো, আরেকটা কজ ইনভার্স এক্স কে আমি আলাদা রাখবো। তাহলে দুইটা কজ ইনভার্স এক্সই থাকলো, কিন্তু একটা কজ ইনভার্স এক্স কে এইভাবে লিখলাম কেন? এইটুকুর পরিবর্তে তুমি কি বসাইতে পারো বলো তো? যে ভাই এইটুকুর পরিবর্তে কিন্তু আমি বসাইতে পারি পাই বাই 2, পাই বাই 2 বসাইতে পারি, আর এটা যা আছে তাই থাকবে, কজ ইনভার্স এক্স। এখন বলো, পাই বাই 2 যখন করলা তখন তো বিজোড় গুণিতক, এটা কজ হয়ে গেল। আর যেহেতু সেকেন্ড ঘর অসুবিধা নেই, সেকেন্ড ঘরে সাইন পজিটিভ, ওই চতুর্ভাগের হিসাব করলে কজ ইনভার্স এক্স। চতুর্ভাগের হিসাবটা বলতে কি, এটা কোন ঘরে পড়ছে, পাই বাই 2 প্লাস সামথিং, মানে কোন ঘরে পড়ছে? এটা তো সেকেন্ড ঘরে পড়ছে, সেকেন্ড ঘর তো সাইনের ঘর, এটা তো সাইনের ঘর, সাইনের ঘরে সাইন পজিটিভ, আর যেহেতু বিজোড় গুণিতক তাই এটা কজ হয়ে যাবে, সাইন পরিবর্তন হয়ে কজ হয়ে গেল। তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে এক্স, কজ আর কজ ইনভার্স চলে গেল, আলটিমেট রেজাল্ট হচ্ছে। তাহলে এই ধরনের ট্রিকি এমসিকিউ কিন্তু চলে আসবে পরীক্ষায়, দেখছেন? এই বিশাল সাইজের প্রমাণটা কিভাবে করা যায় একটু বলো, এই বিশাল সাইজের প্রমাণটা কিভাবে করা যায় একটু বলো। তার আগে তোমাদেরকে আমি একটু বলে রাখি, আবার একটু বলে রাখি, যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, এটা যদি পাই বাই 2 হয়, তাহলে একটু বলো তো, যে পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি কজ ইনভার্স এক্স বলতে পারি। এটার পরিবর্তে আমি এটা লাল কালি দিই, তাহলে ধরতে সুবিধা হবে। এটা হচ্ছে পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স, এটা কার সমান? কজ ইনভার্স এক্স। এটা আমরা জানি কিনা? যে হ্যাঁ ভাইয়া, এটা আমরা জানি, এটা আমরা জানি। আপনি অঙ্কতে অ্যাপ্রোচ করলাম, এটা দেওয়াই আছে। আমি যদি এই সাইন ইনভার্স ওয়াইটাকে ঠিক রেখে আমি যদি ওইটাকে ডান সাইডে নিয়ে যাই, পাই বাই 2 কাকে নিয়ে যাই? ওই যে সাইন ইনভার্স এক্স কে, এটাকে যদি ডান সাইডে নিয়ে যাই, তাহলে এইটুকুর পরিবর্তে আমি কি বসাইতে পারবো বলো তো? এইটুকুর পরিবর্তে আমি কি বসাইতে পারবো? এইটুকুর পরিবর্তে আমি cos ইনভার্স x বসাইতে পারবো। cos ইনভার্স x বসাইতে পারবো। এখন তুমি একটা চতুর্ভাগ নাও। এই চতুর্ভাগে খেয়াল করো, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা কি হবে? লম্ব। আচ্ছা, তাই যদি হয় তাহলে এবার বলো তো, যে আমি cos টাকে যদি sin বানাই নিই তাহলে আমার সুবিধা। লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এটা আর অতিভুজ 1 লিখার কোনো মানে হয় না। দুই পাশ থেকে sin কেটে দাও। তাহলে দেখো, এখান থেকে y স্কয়ার আসবে, এখান থেকে 1 মাইনাস x স্কয়ার। দেন তুমি এখানে কিন্তু ইজিলি এখান থেকে কিন্তু সমাধান বের করে ফেলতেছো। x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো ভাইয়া, কি করছি? প্রশ্নে যেটা দেয়া আছে sin ইনভার্স y কে রেখে দিলাম, sin ইনভার্স x টাকে ডানে নিয়ে গেলাম। তাহলে কি দাঁড়ালো? এটার পরিবর্তে কি বলতে পারি? sin ইনভার্স x যোগ cos ইনভার্স x যদি পাই বাই 2 হয়, তাহলে ভাই তুমি কিন্তু বলতে পারো যে পাই বাই 2 মাইনাস sin ইনভার্স x হচ্ছে cos ইনভার্স x। ওকে? তাহলে এটা হচ্ছে cos ইনভার্স x, sin ইনভার্স y। প্রবলেম হচ্ছে sin cos তো কাটা যায় না। তার মানে কি, cos টাকে তোমাকে sin বানাইতে হবে। cos টাকে তোমার sin বানাইতে হবে, তাহলে নিঃসন্দেহে এটা sin বানায় নাও। তাহলে দুই পাশ থেকে sin কাটা যাচ্ছে। তাহলে এটা y, এটা রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, দেন y স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস x স্কয়ার, দেন এই বিশাল বড় সাইজের প্রমাণটা আমাদের হয়ে গেল। আমাদের বিপরীত ত্রিকোণমিতিয় ফাংশনে একটা এমসিকিউর জন্য একটা দারুণ দুর্দান্ত একটা ম্যাথ হচ্ছে এই ম্যাথটা। এটা দুর্দান্ত ম্যাথ। ঠিক আছে? তাহলে তোমার কাছে দেওয়া আছে tan ইনভার্স 2 দেওয়া আছে a। তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে ভাইয়া tan টাকে তুমি যদি ওই পাশে নিয়ে যাও, তাহলে tan এর মান কিন্তু হচ্ছে 2। আর এখানে যদি তুমি tan টাকে ডানে নিয়ে যাও, তাহলে কিন্তু tan এর মান হচ্ছে 3। tan এর মান 2, tan b এর মান 3। কিভাবে হলো? এইটুকু বুঝার মতো ক্ষমতা আমাদের হইছে অলরেডি। এইটুকু বুঝার মতো ক্ষমতা আমাদের হইছে। এখন a প্লাস b প্লাস c যদি পাই হয়, তাই যদি হয় পাই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে a প্লাস b এটা কার সমান? পাই মাইনাস c এর সমান।
দেন আমি যদি এখানে tan নেই দুই পাশে tan a প্লাস b, তাহলে আমি কি বলতে পারবো? tan পাই মাইনাস c। তাহলে এখান থেকে কি বলা যাচ্ছে বলেন তো? tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। আর এটা যেহেতু সেকেন্ড ঘরে পড়ে তাইলে এটা নেগেটিভ tan c, এটা সেকেন্ড ঘরে পড়ে তাই এটা নেগেটিভ। এখন এখানে এটার মানটা বসায় দেন প্লিজ ভাইয়ারা, এখানে মানটা বসায় দেন। এটা 2 প্লাস 3 1 মাইনাস 2 ইনটু 3, তাহলে মাইনাস tan c। তাহলে এইখানে আসে 1 মাইনাস 1 আসবে। উপরে 5 আর নিচে মাইনাস 5, তাহলে মাইনাস tan c। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে tan c ইজ ইকুয়াল টু 1। আচ্ছা এই লাইনটা থেকে কিন্তু এটা বুঝতে হবে, এই যে এইটা 5 আর নিচে -5 কাটাকাটি গেলে মাইনাস 1 থাকে আরকি, -1 থেকে। তাহলে tan c যদি 1 হয়, tan কত ডিগ্রি মান 1 তুমি জানো? tan π/4 এর মান হচ্ছে 1। তাহলে c এর মান হচ্ছে π/4। c এর মান হচ্ছে π/4। এই ধরনের এমসিকিউ আবার এটা কিন্তু রিটেনও চলে আসতে পারে। এটা আবার কিন্তু রিটেনও চলে আসতে পারে। ঠিক আছে? সো এই ছিল আমাদের বিপরীত বৃত্তীয় ফাংশন। আমরা একটা রেস্ট নিব। প্রায় ধরো ৭ থেকে ৮ মিনিট। আমরা ৯ টায় আবার শুরু করব। আমরা আবার ৯ টায় শুরু করব। আমাদের খুব ছোট্ট একটা অধ্যায়, হ্যাঁ? ত্রিকোণমিতিক সমীকরণ, ছোট্ট একটা অধ্যায়। কিন্তু এই অধ্যায় থেকে অঙ্কগুলো কিভাবে করতে হবে, এখান থেকে রিটেন আসবে কিরকম, সেটা নিয়ে আলোচনা করব। সো আমরা ৯ টায় আমরা স্টার্ট করব। ঠিক আছে? আমরা ৯ টায় ক্লাসটা স্টার্ট করব। তোমাদের ব্রেক থাকবে। আর তোমরাও একটু, যেহেতু সবাই সকালের ক্লাস, পেটে কারোই কিছু পড়ে নাই। ইভেন আমারও পড়ে নাই। হয়তোবা তোমাদের সাথে আরেকজন ভাইয়া আছে, সেও হয়তোবা আ আরো যারা আছে। তো আমি বলব তোমাদের এই টাইমটাতে তোমরা একটু চা বা একটু পেটে কিছু দাও। কারণ এর পরের চ্যাপ্টার ত্রিকোণমিতিক সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এখানে কিছু ইকুয়েশন আছে, মানে সূত্র আছে। সূত্র না ঠিক, এগুলো একটু মনে রাখার জন্য বা একটু দেখার জন্য, মুখস্থ করতে হবে না। তোমরা একটু জাস্ট দেখো, চোখের পলকে একটু দেখো। তো আমরা ক্লাসটা শুরু করব ৯ টায়। ঠিক আছে?
দেখো আমরা ত্রিকোণমিতিক সমীকরণ শুরু করব। খুব বেশিক্ষণ লাগবে না, হ্যাঁ? তোমরা যদি একটু মনোযোগ দাও, খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। বাট এখান থেকে রিটেন প্রশ্ন আসার চান্স এই অধ্যায় থেকে আমার কাছে মনে হয় অনেক বেশি। আমার কাছে খুব ভাল লাগলো এই চ্যাপ্টারটা। আ আর এখান থেকে এমসিকিউ তে এই ম্যাথ গুলো আসে না যে বললে ভুল হবে। আসে। ১১-১২ সালে আমি যখন অ্যাডমিশন দিছিলাম তখন আসছিল। সো আমাদের সময় ক্যালকুলেটর ছিল তো ইজি ছিল আসলে এগুলো সলভ করা। কারণ আমরা থিটাটা একটা কিছু র‍্যান্ডম ধরে ক্যালকুলেটরে বের করে ফেলতাম। তো এখানে দেখো যে এই ধরনের এই টিপিক্যাল ম্যাথটা তোমাদের রিটেন এ আসলে তুমি কিভাবে সলভ করবে? এখানে একটু খেয়াল করো। যে তোমার এই কজ এর সামনে সহগটা কত আছে? 1। দেন তোমার এইখানে আছে √3 এগুলোকে স্কয়ার করবা। এগুলোকে স্কয়ার করবা। করে রুট করবা। করে রুট করবা। যেটা আসবে সেটা দিয়ে তুমি ভাগ করবা উভয় পাশে। এবার তুমি বলতে পারো এখানে কিন্তু ২ আসে। তাহলে ২ পাশে তুমি ২ দিয়ে ভাগ করবা। এটা হচ্ছে ২, ২ দিয়ে ভাগ করছো। এখানেও ২ দিয়ে ভাগ করছো। এখন 90% ভুল করে কোথায়? ডান সাইডে ২ দিয়ে ভাগ করে না। আরে ভাই ২ দিয়ে তো ২ পাশেই ভাগ করতে হবে। সো এই ভুলটা করা যাবে না। ঠিক আছে? তাহলে কি করলাম? এই যে কজ এর সামনে যেটা আছে, কজ এর সামনে যেটা আছে একটু খেয়াল করো। কজ এর সামনে যেটা আছে সেটাকে স্কয়ার করলাম। সাইন এর সামনে যেটা আছে সেটাকে স্কয়ার করলাম। দেন এটাকে রুট করলাম। ওইটা দিয়ে আমরা উভয় পাশে কি করে দিলাম? ভাগ করে দিলাম। উভয় পাশে ভাগ করতে হবে। এক পাশে ভাগ করলে কিন্তু চলবে না। মাথায় রাখিও কথাটা কিন্তু আমার। ভুল করো। অনেকেই ভুল করো। এবং পরে গিয়ে কিছুই মিলে না। এখন খেয়াল করো। এখন এখানে একটু খেয়াল করো যে ভাইয়া এইখানে কি একটা কথা বলি। কথাটা মনোযোগ দিয়ে শোনো। কজ এর সামনে কজ বানাতে হবে। এই যে কস থিটা আছে, তুমি কজ এর সামনে এখানে কত আছে? হাফ। আমি আমার ফর্মুলা ইউজ করব। এখানে হাফ। এই হাফ মানে কি? কস কত ডিগ্রি মান হাফ? তুমি বলবা কস π/3 এর মান হাফ। মানে কস 60 ডিগ্রি এর মান হাফ। একইভাবে সাইন এর সামনেরটাকে তুমি সাইন বানাবে। সাইন থিটা এইটাকে তুমি সাইন বানাবা। এই যে এটা। এটাকে সাইন বানালে কি হবে বলো তো? সাইন কত ডিগ্রি মান? √3/2। সাইন π/3 এর মান হচ্ছে √3/2। দেন এটা 1। তাহলে দেখো তো এখান থেকে কি লেখা যায়? cos A cos B sin A sin B এই সূত্রটা পড়ে। তার মানে cos A - B এর সূত্র পড়ে। A - B এর সূত্র পড়ে = 1। তাহলে এখান থেকে কি লেখা যায়? cos থিটা π/3। ভাইয়া এখানে একটু সূত্রটা একটু লিখে দেই, হ্যাঁ? এক সাইডে মন খারাপ করো না। যারা পারে না তাদের জন্য। cos থিটা যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমারও প্রবলেম হতো। cos থিটা যদি 1 হয় বা cos থিটা যদি 1 হয় তাহলে থিটার সাধারণ সমাধান হচ্ছে 2n π। 2n π এটা মাথায় রাখো, হ্যাঁ? 2n π। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? যে ভাইয়া তুমি থিটা এর জায়গায় এটার পরিবর্তে তুমি কি বসাও? এখানে আমি যদি একটু লাল দাগ দেই, এটার পরিবর্তে তুমি কি বসাইতে পারবা বলো? থিটা। থিটা মাইনাস π/3 তুমি এটাকে মনে, মনে থিটা ধরলা। আর এটা হবে 2n π। 2n π। তাহলে থিটাটা কত আসলো? 2n π প্লাস π/3। মাথায় রাইখো কিন্তু এই যে ভাইয়ারা কিন্তু এই জায়গায় একটু মনোযোগ দেন। এখানে একটু মনোযোগ দেন। ভাইয়ারা এইখানে একটু খেয়াল করেন। এইটা কিন্তু মনে, মনে থিটা ধরতেছেন। হ্যাঁ? এখানে যেমন cos থিটা 1 হলে থিটা কি? এটা কিন্তু ফর্মুলা। এটা কিন্তু সূত্র। তাই না? তাহলে এইখানে তো থিটা, এখানে তো আর থিটা নাই। এখানে আছে থিটা মাইনাস π/3। তাহলে এটাকে পুরাটাকে মনে, মনে থিটা ধরতে হবে। মনে, মনে পুরাটাকে থিটা ধরতে হবে। ঠিক আছে? এই জায়গাটা কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে? বা তুমি এটাকে থিটা না ধরে x ধরো। cos থিটা যদি x হয় তাহলে x এর মানগুলো কি? 2n π ব্যাপারটা এরকম। কথা বুঝতে পারছো? তো এই জায়গাটাতে ভুল করা যাবে না। সেম আরেকটা ম্যাথ দিছি তোমাকে। এইখানে দেখো তো এইখানে কি হবে? 1 স্কয়ার, 1 স্কয়ার তার উপরে রুট। তার মানে এখানে আসবে √2 দিয়ে ভাগ করতে হবে উভয় পাশে। উভয় পাশে √2 দিয়ে ভাগ করতে হবে। একটু মনোযোগ দেন ভাইয়েরা। এটা আসছে √2, এটা আসতেছে sin থিটা
এটা আসতেছে 1/√2 cos থিটা, আর এটা আসবে 1 √2 দিয়ে দুই পাশে ভাগ করে দিলাম। এখন ভাইয়া কি বলছিলাম, সাইনের সামনেটা সবসময় সাইন বানাবো। সাইনের সামনে সবসময় সাইন বানাবো। এটা হবে π/4, মানে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, cos থিটা রেখে দিব, cos 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2, cos এর সামনে cos বানাবো, cos এর সামনে cos, sin এর সামনে sin। এখন এটাকে সাজায় লেখেন, cos a cos b, cos a cos b প্লাস sin a sin b, তার মানে cos a minus b, cos a minus b, a এখানে থিটা, b হচ্ছে π/4, cos a minus b। তাহলে খেয়াল করেন এটা কত আসে, cos a minus b is equal to হচ্ছে 1। তাহলে একটু খেয়াল করো, আগেরটাই ঠিক আগেরটা। তাহলে এটা কত লেখা যাচ্ছে, এইখান থেকে আমরা বলতে পারতেছি ঠিক আগের সূত্র মোতাবেক যে এটা হচ্ছে 2n পাই, থিটাটা হচ্ছে 2n পাই। এই যে থিটা মাইনাস π/4, এটাকে মনে মনে থিটা ধরতে হবে। তাহলে থিটা কত আসতেছে, 2n পাই প্লাস π/4। এখন এখানে কথা আছে, এখানে একটু কথা আছে, এখানে একটু মনোযোগ দেন। এখানে একটু কথা আছে যে লিমিট দিছে তোমাকে, থিটা নাকি 90, মানে π/2 এর থেকে ছোট, 90 থেকে ছোট, 0 থেকে বড় হইতে হবে। তাহলে আমার এইখানে একটু খেয়াল করতে হবে, n এর মান আমি যদি 0 বসাই তাহলে আমি থিটাটা কত পাচ্ছি, π/4। কিন্তু আমি যদি n এর মান -1 বসাই, একটু খেয়াল করেন, n এর মান যদি আমি -1 বসাই তাহলে -2 পাই। তার মানে -2 পাই মানে -360 ডিগ্রি, -360 ডিগ্রি থেকে আমি যদি 45 ডিগ্রি যোগ করি, আলটিমেটলি এটা নেগেটিভ আসবে। তার মানে n এর মান মাইনাস বসানোই যাচ্ছে না। আবার n এর মানগুলো কি বসানো যাচ্ছে না, প্লাস বসানো যাচ্ছে না। কেন? তাহলে বেশি হয়ে যাচ্ছে, 90 এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে এইখানে যে আমরা বলতেছি n হচ্ছে বিলংস টু z, z মানে কি, পূর্ণ সংখ্যা। ও এখানেও বলে দিয়ে আসতে হবে কিন্তু ভাই, এখানে প্রিন্টিং মিস্টেক একটু হয়েছে। এখানে n হচ্ছে কি, বিলংস টু z, মানে পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে, n হবে পূর্ণ সংখ্যা। এখন এখানে দেখেন n এর মান আপনি কিন্তু -1 বসালে নেগেটিভ, আর n এর মান যদি 1 বসান তাহলে কিন্তু সেটা অনেক বড় হয়ে যাচ্ছে 90 থেকে। তাহলে আমাদের আল্টিমেট সমাধান হচ্ছে n এর মান 0 বসায় যেটা পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে আনসার। কারণ এটাই শুধুমাত্র কি থাকবে, 0 থেকে 90 এর মধ্যে কিন্তু একটা মানই আছে। -1 বসালে নেগেটিভ, +1 বসালে অনেক বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এই দুইটা ম্যাথ, এবং এই টিপিক্যাল ম্যাথটা ঢাকা ইউনিভার্সিটিতে খুব পছন্দের একটা ম্যাথ তাদের, হ্যাঁ? এই ম্যাথটা ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরের জন্য একটু পছন্দের টপিক হচ্ছে তাদের এটা। এবার এই ম্যাথটাতে আসেন। এই ম্যাথটার দিকে একটু খেয়াল করেন। আমি যদি দুই পাশে বর্গ করে দেই তাহলে কি পাবো? sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, আর এটা পাবো 2 sin 2 থিটা। এখন এখানে একটু, ভাই ভুল করছি না? সরি। এইখানে একটু ভুল করছি। এটা হবে পুরাটার উপরে স্কয়ার। পুরাটার উপরে স্কয়ার। দেন এর পরের লাইনে তুমি অঙ্ক করো। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 sin 2 থিটা। তাহলে এখান থেকে কি বলা যাচ্ছে, এটা হচ্ছে 1, এটুকু বলা যাচ্ছে 1, আর এইটুকু কি বলা যাচ্ছে ভাই, এইটুকু বলা যাচ্ছে 2 sin 2 থিটা। সরি, এখান থেকে বলা যাচ্ছে sin 2 থিটা। 2 sin a cos এর সূত্র, 2 sin a cos এর সূত্র মানে হচ্ছে sin 2a, এই যে sin 2 থিটা, এটা কার সমান, 2 sin 2 থিটা। তাহলে এখান থেকে কি বলা যাচ্ছে বলতো, এটা 1, sin 2 থিটা যদি একটা কমে যায় তাহলে কি থাকবে, শুধু sin 2 থিটা থাকবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারতেছি sin 2 থিটা হচ্ছে 1। বলতো sin থিটার মান 1 হলে আমাদের সমাধান কি? ভাই এ তো খেয়ে ফেলছি সূত্র টুত্র সব, সবারই একই কথা। তাহলে মনে রাখবা, sin থিটা যদি 1 হয় তাহলে থিটার সাধারণ সমাধান হচ্ছে 4n + 1 π/2। মজার কথা হচ্ছে জানো, এগুলো আমারও মনে থাকতো না। যখন আমি তোমাদের মতো ছিলাম আমারও কিন্তু স্ট্রাগল করতে হয়েছে। সো এত সহজ না কিন্তু মনে রাখা। সো একটু বেশি করে অঙ্ক করতে হবে। যদি আপনি মনে করেন এগুলো আপনার একবারে মনে থাকবে তাহলে আপনি রং পথে আছেন। তাহলে 2 থিটা কত আসতেছে, 4n + 1 π/2। দেন এখান থেকে আমি কি বলতে পারি, 4n + 1 π/4, এটা বলতে পারি। এখন ম্যাক্সিমাম কি করবা, ম্যাক্সিমাম এই পর্যন্ত দিয়ে আসবা আর ম্যাক্সিমাম নাম্বারটা কম পাবা। দেখো কি হইছে ঝামেলাটা।
থিটার মান আমি যদি π/4 দিয়ে গুণ করে দেই তাহলে এখানে পাচ্ছ হচ্ছে n পাই প্লাস π/4। এখন n এর মান একবার জোড় হইতে পারে বিজোড় হইতে পারে, তাই না? এখানে একটু খেয়াল করেন, এত কিছু চিন্তা করতে হবে না, আপনি এইভাবে চিন্তা করেন। ভাই একটু অন্যভাবে চিন্তা করানো শিখে দেখো, যদি n এর মান তুমি 1 নাও, কথার কথা জোড় বিজোড় নাও 1, তাহলে আচ্ছা প্রথমে জোড় নাও, মনে করো 0 হচ্ছে, মনে করো জোড়, মনে করো প্রথমে হচ্ছে π/4। যখনই তুমি 1 নিবা n এর মান তখন পাবো π প্লাস π/4, মানে কোন ঘরে? থার্ড ঘরে। তো থার্ড ঘরে কি থিটা যদি নেগেটিভ হয়, থার্ড ঘরে থিটার যদি থার্ড ঘরে পড়ে, থার্ড ঘরে যদি থিটা পড়ে তাহলে একটু চিন্তা করেন তো, এটা কি হয়ে যাচ্ছে? π প্লাস π/4। আবার যদি এই ঘরে চলে আসে আবার, তখন কত হচ্ছে? 2π প্লাস π/4 এটা হচ্ছে। আবার এই ঘরে আসলে তখন কত হচ্ছে? 3π প্লাস π/4। মানে একবার জোড় নিলে আসতেছে প্রথম ঘরে, আর বিজোড় নিলে আসলে বিজোড় নেয় কোন ঘরে? এই থার্ড ঘরে। বিজোড় হলে এটা কোন ঘরে পড়বে? থার্ড ঘরে পড়বে। ঠিক আছে? n এর মান জোড় হতে পারে, এই n এর মানটা বিজোড় হলে থার্ড ঘরে পড়ে। প্রথম ঘর আর থার্ড ঘর। এখন আপনি একটু মনে, মনে চিন্তা করেন। মনে করেন n এর এটা হচ্ছে π প্লাস π/4। π প্লাস π/4, এই যে π প্লাস π/4, এটা লেফট হ্যান্ড সাইডে এমনি বসান। আপনি নিজে চিন্তা করেন না এইভাবে। বসেই তো হবে না। sin π প্লাস π/4 এটা অবশ্যই থার্ড ঘরে গেছে। আর থার্ড ঘরে গেলে কি এটা নেগেটিভ। cos এটাও কি থার্ড ঘরে গেছে, তার মানে এটাও নেগেটিভ। তার মানে দুইটা নেগেটিভ মিলে আলটিমেটলি নেগেটিভ আসতেছে। আর ডান সাইডে আছে রুট, তুমি রুটের ভিতর থেকে কি নেগেটিভ পাবা? তার মানে তুমি কখনো রুটের ভিতরের থেকে নেগেটিভ নিয়ে আসতে পারবা না, এটা অলওয়েজ পজিটিভ। তার মানে দেখো, যদি যদি পাই, একটু খেয়াল করো যে তুমি যদি একটু খেয়াল করো, যদি তুমি এই ঘরে নাও π প্লাস π/4, তাহলে খেয়াল করো থিটার মান যদি π প্লাস π/4 নাও, তাহলে বাম পাশে দুইটাই আসে নেগেটিভ। π প্লাস π/4 মানে কি? এটা থার্ড ঘরে আছে। থার্ড ঘরে থিটা থাকা মানে সাইন থিটাও নেগেটিভ, কস থিটাও নেগেটিভ। কিন্তু ডান সাইডে তো এটা রুট, এটা তো অলওয়েজ পজিটিভ। তার মানে সব সময় তোমাকে এমন একটা ঘর চিহ্নিত করতে হবে যেখানে বাম সাইডও পজিটিভ, ডান সাইডও পজিটিভ। তাহলে কারা কারা আমাদের আলটিমেট রেজাল্ট? এই যে এরা না। তার মানে থিটার এখানে রেজাল্ট হচ্ছে কোনটা? যখন জোড়। তাহলে এখানে চিন্তা করো তো, n এর মান তুমি যদি জোড় চিন্তা করো তাহলে কি হবে? 2m পাই প্লাস π/4। এটাই হচ্ছে সমাধান সমাধান। মানে জোড় সংখ্যা কিভাবে লিখতে হয়? 2m। 2m হচ্ছে যে কোনো জোড় সংখ্যা। m এর মান এখন তুমি যাই বসাও না কেন এটা জোড় সংখ্যাই হবে। তার মানে আমরা এখানে খেয়াল করলাম যে এই যে সমাধান পর্যন্ত আসলেই আমাদের সবসময় রেজাল্ট হয় না। সবসময় রেজাল্ট হয় না, হ্যাঁ? যে আমরা খেয়াল করে দেখলাম আমাদের n এর মান যদি জোড় নেই তাহলে আমরা পাই প্রথম ঘরে, আর n এর মান বিজোড় নিলে পাই তৃতীয় ঘরে। তৃতীয় ঘরে তো sin cos নেগেটিভ, তাহলে বাম পাশে আসে নেগেটিভ, ডান সাইডে আসে পজিটিভ। তো নেগেটিভ, দুইটা নেগেটিভ তো কখনো পজিটিভের সমান হইতে পারে না। এই নেগেটিভটা কখনো পজিটিভের সমান হইতে পারে না। তাই আমরা থার্ড ঘরের সমাধানগুলো না নিয়ে আমরা প্রথম ঘরের সমাধান নিব। প্রথম ঘর কখন আসে? যখন 10 এর মান হচ্ছে জোড়। এই চিত্রটা আট করে দিয়ে দিলেই হয়ে যাবে, হ্যাঁ? এই যে মজার অঙ্ক শুরু হলো দেখেন। কিছু লেন্দি অঙ্ক থাকবে, মজার অঙ্ক থাকবে, ঝামেলার অঙ্ক থাকবে। পৃথিবী সবকিছু নিয়েই থাকবে, হ্যাঁ? ভালো-মন্দ নিয়েই থাকবে। সব তোমার মন মতো হবে না পৃথিবীতে। এটা যদি তুমি ধরে নাও যে সবকিছু তোমার মন মতো হবে তাহলে তুমি বোকার স্বর্গে আছো। সবকিছু মন মতো হবে না। তাহলে এখানে দেখেন আমি ভাগ করে নিলাম। তারপর আড়াআড়ি গুণ করলে আড়াআড়ি গুণ করে নিলাম। বড়টাকে আগে লিখলাম, ছোটটাকে পরে লিখলাম। আড়াআড়ি গুণ করলাম। দেখো অঙ্ক হয়ে গেছে। তাহলে cos 3 থিটা, cos থিটা, sin 3 থিটা, sin থিটা is equal to 0। তাহলে এখান থেকে কি বলতে পারো? cos A, cos B minus sin A sin B, তার মানে cos A plus B। cos A plus B আসলো এটা। তার মানে এখান থেকে আমরা বলতে পারি cos 4 থিটা। আচ্ছা cos 4 থিটা যদি 0 হয় তাহলে বলো তো সূত্র কি মনে আছে কিনা? সূত্র মনে আছে কিনা? আচ্ছা cos 4 থিটা যদি 0 হয় তাহলে সূত্র কি? 4 থিটা is equal to হচ্ছে 2n plus 1
π/2। তাহলে এখান থেকে এটা সূত্র আর কিচ্ছু না, এটা সূত্র আর কিচ্ছু না, π/8। আচ্ছা, অনেকেই ভাবতে পারো এই সূত্রগুলো মনে রাখার বুদ্ধি কি? অনেকেই ভাবতে পারো। তো আমি বলবো একটা টেবিল করে ফেলো। দেন সূত্রগুলো একবার মুখস্থ করে ফেলো, মানে একবার লিখে ফেলো। দেন তুমি অঙ্ক করো। আর আমি মনে করি সূত্র মনে রাখার সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে অঙ্ক করা। প্রত্যেকটা টপিক থেকে একটা করে অঙ্ক করা। তাহলে সূত্র এমনি মনে থাকবে। তাহলে মনে রাখবেন cos θ যদি 0 হয়, cos θ যদি 0 হয়, তাহলে থিটার সাধারণ সমাধান হচ্ছে 2n + 1 π/2। 2n + 1 π/2। তাহলে থিটার সাধারণ সমাধান চলে আসলো। দেখো 1, 2 এই সমাধানগুলো চলে আসলো। দেখো। ঠিক আছে? তো এটা আমাদের জন্য খুব প্যারাদায়ক ম্যাথ না। এটা খুব মজার ম্যাথ ছিল। এই ধরনের ম্যাথ এমসিকিউ তে চলে আসতে পারে। এই ম্যাথটা এমসিকিউর ম্যাথ। এমসিকিউ রিটেন দুটোই। এমসিকিউ রিটেন দুটোই। প্রথম 2টা ম্যাথ এমসিকিউ রিটেন 2টার জন্যই। ঠিক আছে? এবং এই ম্যাথটাও এমসিকিউ রিটেন 2টার জন্যই। ঠিক আছে? 2টার জন্য। তাহলে এটা কেমনে করবেন দেখেন। এটা খুব সহজ একটা ম্যাথ। tan θ, tan 2θ খুব মজার একটা ম্যাথ। √3 এই পাশে নিয়ে যাও। √3 tan θ, tan 2θ। আচ্ছা, তুমি কি বলতে পারো এখানে tan θ + tan 2θ √3 কমন যাবে কিনা? তুমি বলবে হ্যাঁ ভাই √3 কমন নিয়ে নাও। দেন দেখো একদম ইজি এখন। তাহলে tan θ tan 2θ ডিভাইডেড বাই 1 - tan θ tan 2θ ইজ ইকুয়াল টু কত? √3। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এটা কিসের সূত্র আসলো? tan a + b এর সূত্র আসলো না? সত্যি করে বলো তো? যে হ্যাঁ ভাই এটা tan। তাহলে এটা কত আসলো? tan 3θ। আর tan √3 মানে কি? কত ডিগ্রি মান √3? tan 60 ডিগ্রি মান মানে π/3। তাহলে tan θ যদি tan আলফা হয়, এখানে একটা সূত্র দিছিলাম। tan θ যদি tan আলফা হয়, সূত্র তো সব আমরা মনে রাখতে পারি না। এখন একটু দেখাই দেই। θ = n π প্লাস আলফা। বারবার বলছি সূত্র মনে রাখার একটা ট্রিক্স। আমরা সবাই সূত্র নিয়ে স্ট্রাগল করে আসছি। শুধু তুমি না, আমিও করে আসছি। সবাই। তাহলে এখান থেকে থিটা কত আসতেছে বলতো? n π প্লাস কত? π/3। তাহলে থিটা কত আসতেছে? n π ডিভাইডেড বাই 3 আর এখানে আসতেছে π/9। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। ঠিক আছে? এই ধরনের ম্যাথ আমাদের এমসিকিউ রিটেন 2টার জন্যই পারফেক্ট। ঠিক আছে? যার সাথে রুট আছে তাকে ডানে নিয়ে যাও। যার সাথে রুট আছে তাকে ডানে নিয়ে যাও। দেন ভাগ করে দাও। tan a + b এর সূত্র পড়ছে। দেন তুমি সূত্র দিয়ে অঙ্ক করো। ঠিক আছে? সূত্র দিয়ে অঙ্ক করো। এটা কিন্তু সূত্র। আবার অনেকে ভাববে এটা বুঝি ম্যাথের অংশ। হ্যাঁ। দেখো এই ম্যাথটা 19-20 এ ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আসছিল। ওকে? ম্যাথটা একটু মনোযোগ দেন সবাই। sin θ sin 3θ এটা যদি আমি সূত্র ইউজ করি তাহলে কি হবে? 2 sin 2θ cos θ sin 2θ এটাকে লেখা যায় 1 প্লাস cos 2θ কে কি লেখা যায়? 2 sin স্কয়ার 2 cos স্কয়ার θ লেখা যায় যোগ cos θ। এইখানে sin 2θ sin 2θ কে কি লেখা যায়? আচ্ছা এটা রাখো তুমি। সমস্যা নেই। এটাকে কি লেখা যায়? cos θ প্লাস 1। এখানে ভাই একটু ভুল করছি। এখানে একটু ভুল হইছে। এখানে 2 হবে। এখানে 2 হবে। এই যে এই জায়গায় 2 হবে। 2 cos θ প্লাস 1। আর এইটাকে বাম পাশে নিয়ে আসো। বাম পাশে নিয়ে আসো। বা তুমি এখানে একটা কাজ করতে পারো। 2 cos θ কমন নাও আগে। cos θ কমন নিয়ে নাও। কমন নিলে 2 cos θ প্লাস 1। এখন দুই পাশ থেকে আবার 2 cos θ প্লাস 1 কেটে দিও না। এই ভুল করিও না, হ্যাঁ? sin 2θ দুই পাশ থেকে কেটে দেওয়া যাবে না। চলক দুই পাশ থেকে কেটে দেওয়া যায় না। cos θ 2 cos θ প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে বলো তো? 2 cos θ প্লাস 1 এটা কমন যাচ্ছে। আর এখান থেকে কি লেখা যাচ্ছে? sin 2θ মাইনাস cos θ ইজ ইকুয়াল টু 0 লেখা যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে ভাইয়া 2 cos θ প্লাস 1 এটা হবে 0। আর এখান থেকে বলতে পারতেছি 2 sin θ cos θ মাইনাস cos θ এটাও হবে 0। এখান থেকে আবার cos θ কমন যাচ্ছে দেখো। 2 sin θ মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি বলতে পারতেছো cos θ আবার 0 আর এখান থেকে বলতে পারতেছো 2 sin θ
মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা কয়টা জিনিস বলতে পারতেছি? 3টা। এখানে একটা cos থিটা ইকুয়াল টু 0 এটা একটা, আর 2 sin থিটা মাইনাস 1 এটা একটা। তাহলে আমরা 3টা জিনিস বলতে পারতেছি, 3টা। তাহলে চলো একটা আলাদা পেজ নেই। কি বলতে পারতেছি? 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, cos থিটা ইকুয়াল টু 0, 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এই 3টা জিনিস বলতে পারতেছি। দেন এখান থেকে আমরা এখন কি বলবো একটা একটা করে? বলো তো cos থিটার মান কত এটা? মাইনাস হাফ। cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, তোমরা এটা সবাই জানো, স্রোতের অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে গেছে। 120 মানে 2 পাই বাই 3। তাহলে থিটার সাধারণ সমাধান হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা। আলফা কত? 2 পাই বাই 3। তাহলে এই যে এখানে একটা সূত্র ব্যবহার হয়েছে, সেটা কোন সূত্রটা? এখানে যে সূত্রটা ব্যবহার হয়েছে সেটা এটা। cos থিটা যদি cos আলফা হয়, তাহলে থিটার সাধারণ সমাধান হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা। অন্যদিকে ভাইয়ারা, cos থিটা যদি 0 হয়, তাহলে থিটার সাধারণ সমাধান অলরেডি ভাইয়া দেখায় দিয়ে আসছে 2n পাই। 2n পাই এটা অলরেডি বলে দিয়ে আসছে। আরেকটা আমি তোমাদের শিখাই দিয়ে আসছি যে sin থিটা, এটা এখনো পড়াই নাই। sin থিটা যদি হাফ, তাহলে sin কত ডিগ্রি মান হাফ? তোমরা সবাই জানো sin 30 ডিগ্রি মান হাফ মানে পাই বাই 6। তাহলে থিটার সাধারণ সমাধান হচ্ছে n পাই 1 টু দি পাওয়ার n পাই বাই 6। তাহলে এখানে কোন সূত্রটা ব্যবহার হয়েছে? এখানে যে সূত্রটা ব্যবহার হয়েছে সেটা কিন্তু খুব কঠিন সূত্র না। sin থিটা যদি sin আলফা হয়, sin থিটা যদি sin আলফা হয়, থিটার সাধারণ সমাধান হচ্ছে n পাই প্লাস আলফা। তো এই ম্যাথটাকে আমি বানাই দিছি নাকি? আমি তো বানাইনি এই ম্যাথটা। এই ম্যাথটা কিন্তু আমি বানাই নাই। দেখো এটা বুয়েটে আসছে। যারা বলো বুয়েটের কোশ্চেন ডিইউতে আসতে পারে কিনা? আসতেই পারে রিটেনে। তবে সবসময় না, একদম বুয়েট টিপিক্যাল কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি করবে না। বাট ঢাকা ইউনিভার্সিটি নিজস্ব একটা স্ট্যান্ডার্ড এ করবে। সো বিগত বছরের প্রশ্ন দেখে একটা জিনিস ক্লিয়ার যে রিটেনে তারা কিন্তু এই অধ্যায়টা ফেভার করতেছে। তাই আমরা আজকের দিনে কিন্তু এই অধ্যায় থেকে রিটেন এবং আগের অধ্যায় থেকেও রিটেন গুলো কিন্তু আমরা দেখানোর ট্রাই করছি কেমন হতে পারে, সম্ভাব্য কেমন হতে পারে। তো এই যে এই ম্যাথটা কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। প্রথমে কি করছেন? এই দুটো সূত্র ইউজ করছেন। sin c প্লাস sin d, 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এটা যা আছে তাই রাখলেন। এটা সূত্র ইউজ করছেন 1 প্লাস cos 2a মানে 2 cos স্কয়ার। দেন এই যে sin 2 থিটাটা আপনি কমন নিছেন, 2 cos থিটা প্লাস 1, 2 cos থিটা প্লাস 1। আর এখান থেকে cos থিটা কমন নিছেন, 2 cos থিটা প্লাস 1। দুইটাকে বাম পাশে নিয়ে আসছেন, কমন নিছেন, sin 2 থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0, আর 2 cos থিটা প্লাস 1 এটা হচ্ছে 0। এটাকে 0 ধরতেছেন, আর এটা কি করতেছেন? এটাকে 0 ধরছেন, এই যে এইটাকে। আরেকটা কি? এই যে এইটাকে, এই রাশিটাকে 0 ধরতেছো। এই যে এই পুরা রাশিটাকে 0 ধরতেছো। এই পুরা রাশিটার ব্যাপারে আবার একটা কথা আছে। sin 2 থিটা মাইনাস cos থিটা মানে কি? 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0। এখানে আবার cos থিটা কমন যাচ্ছে। 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে cos থিটা একটা 0 আসতেছে, আরেকটা কি আসতেছে? 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই ৩টা থেকে আমরা ৩টা ফর্মুলা ব্যবহার করব। একটা হচ্ছে এটার জন্য 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা হচ্ছে 2n পাই, আর এটার জন্য n পাই প্লাস মাইনাস টু দি পাওয়ার n আলফা। দেখো, সো এই বিশাল সাইজের ম্যাথটা আমাদের কিন্তু রিটেনে আসছে, আমিও কিন্তু বানাই দেইনি। সো প্যানিক হওয়া যাবে না আবার, তাই বলে প্রচুর প্র্যাকটিস করতে হবে, পড়াশোনা করতে হবে। আদারওয়াইজ কিন্তু এই ভর্তির যুদ্ধে তুমি কিন্তু ভালো করতে পারবা না। অনেকজন পরীক্ষা দিবে, এর মধ্যে তোমাকে ওই জায়গাটা করে নিতে হবে। এইজন্যই তোমাকে পরিশ্রম করতে হবে, ঠিক আছে? এই ম্যাথটা কিভাবে করা যায় একটু খেয়াল করেন। আমি যে বড় সেই বড়টাকে আগে নিব। এই বড় আর ছোট মিলে কাজ করব। 2 cos, বড় কে বলো? 3x। এই ধরনের অঙ্কে সবসময় একটা রুলস, সবসময় প্রথমটা আর লাস্টেরটা নিয়ে কাজ করতে হয় মেক্সিমাম ক্ষেত্রে, হ্যাঁ? তাহলে এইটা নিয়ে নিলাম 2 cos। আরেকটা 2 কোথায় গেল? আরেকটা 2 আছে। এটা cos 2x এর সাথে নাও। আর 1 টাকে এই পাশে নিয়ে আসো। তাহলে ভাইয়া এই 2 আর এই 2 মিলে কি হবে বলো? 4। আর তার মানে গুণ করলে আগেরটাই থাকতেছে। কিন্তু এইভাবে করার পিছনে রিজনটা কি? কারণটা হচ্ছে খুব সিম্পল। এটা হচ্ছে 2 cos a cos b এর সূত্র। 2 cos a cos b এর সূত্র হচ্ছে cos a plus b। cos a plus b মানে হচ্ছে cos a plus b plus cos a minus b। আর এটা আসতেছে 2 cos 2x minus 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি cos 4x, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে cos 2x, আর এদের সাথে গুণ আছে কে? 2 cos 2x, আর এটা তো -1। তাহলে এখন তুমি যে গুণ আছে সেই ভদ্রলোকরে আপনি একটু গুণ করে দেন।
যে ভাইয়া তুমি হচ্ছে 2 cos 4x cos 2x আর এটা গুণ দিলে হবে 2 cos স্কয়ার 2x minus 1 is equal to কত 0। এখন দেখো এইটুকুর পরিবর্তে কি লেখা যায় 2 cos স্কয়ার a minus 1 2 cos স্কয়ার a minus 1 এটার অর্থটা কি? এটা মানে তো cos 2a। তার মানে এখানে আমরা বলতে পারি 2 cos 4x cos 2x এইটুকুর পরিবর্তে আমরা কি বলতে পারি 2 cos স্কয়ার a minus 1 তার মানে cos 2a a বলতে এখানে 2x বোঝানো হচ্ছে তার মানে cos 4x আসছে এটা। এখন তুমি যদি cos 4x কমন নাও তাহলে 2 cos 2x plus 1 is equal to 0। তাহলে আমরা যদি একটা এক্সট্রা পেজ নেই cos 4x 2 cos 2x plus 1 is equal to 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি cos 4x এটা হচ্ছে 0 2 cos 2x plus 1 এটা হচ্ছে 0। এখন এখান থেকে বলা যাচ্ছে 4x হচ্ছে 2n পাই আর এখান থেকে বলা যাচ্ছে cos 2x is equal to হচ্ছে minus half। তাহলে x আসতেছে এখানে 2n পাই সরি আমি ভুল করছি এটা হবে 2n plus 1 পাই বাই 2। দেখছো আমারও ভুল হয়ে যাচ্ছে তোমরা তো বাচ্চা মানুষ। এটা কত আসবে তার মানে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখান থেকে কি বলা যাচ্ছে cos কত ডিগ্রি মান মাইনাস হাফ তোমরা জানো সবাই 120 মানে 2 পাই বাই 3 2 পাই বাই 3। তাহলে এখান থেকে আসছে x এর মান আসছে 2n plus 1 পাই বাই হচ্ছে 8 এটা একটা সমাধান। আর এখান থেকে কি আসতেছে 2n পাই প্লাস মাইনাস আলফা মানে 2 পাই বাই 3। এখন 2 দিয়ে ভাগ করে দাও n পাই প্লাস মাইনাস 2 দিয়ে ভাগ করে দিলে এটা কত আসবে পাই বাই 3। তার মানে তোমার দুইটা সমাধান আসতেছে। দেখেন এই ধরনের অঙ্কগুলো কিন্তু রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের ম্যাথ গুলো ঠিক আছে। সো আমরা কি করলাম একটু রিভিউ করি আমাদের পড়া বেশি বাকি নাই খুব অল্প কিছু পড়া বাকি আছে। এই যে এখানে 2 নিলাম একটা প্রথমটা লাস্টেরটা নিব তাহলে এখানে 2 cos a cos b এর সূত্র মানে cos a plus b plus cos a minus b এর সূত্র করলাম 1 টাকে বাম পাশে নিয়ে আসলাম দেন গুণ করে দিলাম দেন এইখানে এই সূত্রটা পড়ছে এখানে কিন্তু এই সূত্রটা পড়ছে ভাইয়া যদি এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেই এটা কিন্তু এই সূত্রটা পড়ছে। তাহলে cos 4x 2 cos স্কয়ার a minus 1 মানে কি cos 4x দেখো cos 2a মানে 2 into 2x মানে 4x 4x টা কমন যাচ্ছে দেন আমরা নতুন একটা পেজ নিছি cos 4x 2 cos 2x plus 1 দেন আমি আলাদা আলাদা করে এখন ধরতেছি এটা হচ্ছে 0 অথবা এটা 0 অথবা এটা 0। তাহলে এখান থেকে x এর একটা মান আসবে আর এখান থেকে x এর একটা মান আসবে। এটা 9 10 এর ম্যাথ ক্লাস 10 এর হায়ার ম্যাথের ম্যাথ এটা ক্লাস 10 এর হায়ার ম্যাথের 8.3 এর ম্যাথ 9 10 এ আসছে 3 4 এ আসছে যারা বলো রিপিট হয় না দেখছো রিপিট হয়। সো এই ম্যাথগুলো রিটেনে আসতেই পারে বারবার বলতেছি এই অধ্যায়টা ঢাকা ইউনিভার্সিটি একটু পছন্দের চ্যাপ্টার। এখানে আমি সাইনটাকে cos বানাই নিব 1 - cos স্কয়ার থিটা। মনে রাখবা এই ধরনের ম্যাথগুলোকে এক জাতীয় রাশিতে পরিণত করতে হয় তাহলে মিডল টার্ম করতে সুবিধা হয়। তাহলে এটা 4 cos স্কয়ার থিটা 4 cos থিটা is equal to 1 সরি 5। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে 4 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 লেখা যাচ্ছে। দেখো ক্যালকুলেশন করে দেখো 4 আর 5 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। সবাইকে ডান সাইডে নিয়ে যাও দেন তুমি বুঝে যাবে যে এটা কিভাবে আসলো। দেন তুমি বলো তো এখান থেকে কি লেখা যায় 2 cos থিটা তার উপরে স্কয়ার 2 into 2 cos থিটা into 1 plus 1 এর তার উপরে স্কয়ার তার মানে এটা a minus b হোল স্কয়ার সূত্র লেখা যায়। ওকে তাহলে এখান থেকে লেখা যাচ্ছে 2 cos 2 থিটা is equal to 1 তার মানে cos 2 থিটা আসতেছে তোমার হাফ cos কত ডিগ্রি মান হাফ তোমরা সবাই জানো cos 60 ডিগ্রি মান হাফ তার মানে পাই বাই 3 তার মানে 2 থিটা আসবে 2n পাই প্লাস মাইনাস আলফা আলফা কত এখানে পাই বাই 3 এটা জাস্ট সূত্র আর কিছু না। তাহলে এখানে আসতেছে n পাই 2 দিয়ে ভাগ করলে n পাই প্লাস মাইনাস পাই বাই 6। মনে রাখবা এটা কিন্তু বারবার আমরা ভুলে যাচ্ছি cos থিটা যদি cos আলফা হয় তাহলে থিটার সাধারণ সমাধান হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা। এটা কিন্তু সূত্র এই সূত্রটাই কিন্তু এখানে ব্যবহার হয়েছে তোমার এই সূত্রটাই কিন্তু তোমার এখানে ব্যবহার করছো তুমি আর কিছু করো নাই কিন্তু এই সূত্রটাই কিন্তু এখানে ব্যবহার করতেছো দেখো। তাহলে এই ম্যাথটা মোটামুটি একটু সহজ একটা ম্যাথ ঠিক আছে।
এটা কিন্তু সূত্র। তো এই সূত্রটাই তুমি ব্যবহার করছো। সো এই ম্যাথটা সহজ একটা ম্যাথ, 9 এর একটা ম্যাথ ছিল। তুমি আগে cos বানায় নিছো, এরপরে দেখো সূত্র পড়ছে, দেন এটা তুমি সলভ করে দিছো। তোমাদের জন্য একটা পোল কোয়েশ্চেন আছে। তোমাদের জন্য একটা পোল কোয়েশ্চেন আছে। এই পোল কোয়েশ্চেনটা একটু তোমরা করো এবং তোমাদের সাথে আমি একটু ডিসকাস করে নেই। একটু পোল কোয়েশ্চেনটা করো। হ্যাঁ? তোমাদের সাথে একটু কথাও বলে নেই যে তোমরা নতুন বছর, গত উইকে আমি তোমাদের সাথে ক্লাস নিছিলাম ১ তারিখ। আজকে ৭ তারিখ। জাস্ট চোখের পলকে ৬ টা দিন চলে গেছে, রাইট? চোখের পলকে জানুয়ারি চলে যাবে। আপনারা নভেম্বর মাসেও চিন্তা করছেন মার্চে পরীক্ষা, দেরি আছে। আপনারা ডিসেম্বরেও চিন্তা করছেন মার্চে পরীক্ষা, দেরি আছে। আপনি জানুয়ারিতে চিন্তা করতেছেন ফেব্রুয়ারি আছে। ফেব্রুয়ারিতে এমনিতেই ছোট মাস। সো আমি বারবার একটা কথা বলি স্টুডেন্টদেরকে যে, তুমি ভাবতেছো তোমার হাতে সময় আছে। বিলিভ করো তোমার হাতে সময় নাই। আমি আজকে দেখাবো যে কতটুকু ক্যালকুলেটিভ হইতে হবে তোমার পড়াশোনাতে। তুমি যদি ৮ টা পেপার ধরো, সমন্বিততে তো কি থাকবে এখনো বলা যাচ্ছে না। ৮ টা পেপার, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। ৮ টা পেপার তুমি যদি ২ দিন করে পড়ো তাহলেও ১৬ দিন চলে যায়। তোমার হাতে সময় আছে সর্বসাকুল্যে ৫০ দিন ধরো। আচ্ছা আমি ২ মাস ধরলাম। তর্কের খাতিরে ২ মাস ধরলাম, ৬০ দিন। আচ্ছা ৬০ দিনই আছে। ধরে নাও ৬০ দিন। আমি যদি ৮ দিয়ে ভাগ করি ৬০ দিনকে, কয় দিন হয়? কয় দিন হবে? ৭-৮ দিন হবে না হয়। ৬৪ দিনই ধরলাম। তার মানে একেকটা পেপার মাত্র ৮ দিন। আচ্ছা এবার একটা পেপারে তুমি ৮ দিন মানে কি একটা চ্যাপ্টার কয়দিন পড়তে পারবা? একদিনও পড়ার সময় নেই তোমার। একটা চ্যাপ্টারে একদিনও পড়ার সময় নেই। সো তোমরা কতটুকু সিরিয়াস তোমাদের এইসব পড়াশোনার ব্যাপার? সামান্যতম সিরিয়াস না তোমরা। যার কারণে তোমরা কি হচ্ছে প্রতিদিন তোমার ডিউরেশনটা তুমি চেঞ্জ করতেছো যে, "না টাইম তো আছে আমি মনে হয় পারবো।" আসলে এটা তুমি নিজেকে বুঝ দিচ্ছ। কিন্তু তুমি এই বুঝ দিয়ে চান্স পাবা না। তুমি যতক্ষণ পর্যন্ত তুমি এফোর্ট দিবা না। তোমার এমন হবে যে পড়া শেষ হচ্ছে না, এত পড়া। তুমি পড়তে, পড়তে এমন হবে সারাদিন রাত পড়তেছো কিন্তু পড়া শেষ হচ্ছে না। তখনই বুঝবা হ্যাঁ, পজিটিভ কিছু ঘটতে যাচ্ছে তোমার সাথে। ঠিক আছে? সো আমরা এই পোলটা এন্ড করে দিলাম। ম্যাথটা আসলে এত সোজা ম্যাথ ছিল না যে এটা পোল কোয়েশ্চেন এ দেওয়ার সাথেই পারা যাবে এরকম না। এটা এমনি দিয়ে এটা আমি নিজেই সলভ করে দিব। তারপরে একটু কথা বলে নিলাম। তো এই ম্যাথটা কি খুব কঠিন একটা ম্যাথ। আসলে কঠিন না, এটা একটা সরল করা ম্যাথ। 2 sin θ cos θ এটা হচ্ছে √3 এই পাশে নিয়ে আসো সবাইকে। √3 cos θ minus 4 sin θ is equal to 0. এখন একটু খেয়াল করো তো ভাইয়া কি করতে পারি? এখান থেকে আমি যদি 2 sin θ কমন নেই, না আমি একটু সাজায় লিখি কারণ অঙ্কটা পরে বুঝা যায় না। 2 sin θ cos θ আমাদের কোনো তাড়াহুড়া নাই। 4 sin θ আর এইখানে আমরা একটু সাজায় নেই। আগে লিখবো √3 cos θ এটা 2√3 হবে। তোমরা অলরেডি বুঝে গেছো। অনেকেই বলছো যে এটা 2√3 হবে। এখানে একটু খেয়াল করো তো আমি যদি 2 sin θ কমন নেই, তাহলে কি থাকতেছে? cos θ আর এখানে থাকতেছে 2। আর এখান থেকে যদি √3 কমন নেই তাহলে এখানেও থাকতেছে cos θ। কথা ক্লিয়ার না ভেজাল আছে? বলো তো? cos θ র মান -2 আর এটা হচ্ছে 2 sin θ -√3 is equal to কত? 0। তাহলে cos θ র মান কত আসলো? এটা কি কখনো সম্ভব নাকি? পৃথিবীতে দেখছো cos θ র মান কখনো 2 হইতে পারে? ১ এর বেশি তো হইতে পারে না। তার মানে এটা অসম্ভব। তাহলে এটা বাদ। তুমি বাদ। তুমি দুনিয়া থেকে বাদ। আর থাকলো কি? sin θ র মান কত? √3/2 এখন বলছে ৯০ এর মধ্যে হইতে হবে। ৯০ এর মধ্যে √3/2 এর মান তো একটাই আছে। সেটা কত? 60 ডিগ্রি মানে π/3 একটাই তো আছে। 60 ডিগ্রি মান √3/2 না? ওইটাই তো, আর তো নাই। তোরা তো বলেই দিছে যে ভাই এর মধ্যে বের করো। তাহলে কি করলাম একটু মনোযোগ দেন। এমসিকিউর ম্যাথ এটা। সহজ ছোট, ছোট গুলো এমসিকিউ তে চলে আসতে পারে। 2 sin θ cos θ দেখো একটু খেয়াল করো। আর এটা 2√3 এটাকে বাম পাশে নিয়ে আসো, সাজায় লিখো। সাজায় লিখো। আগে লেখো √3 cos θ প্লাস 2√3 is equal to 0। দেন তুমি এখানে কি করো? 2 sin θ cos θ -2 √3 -√3 cos θ -2 দেন তুমি কমন নিলা cos θ -2 এটা তো কখনোই 0 হইতে পারে না। কারণ এটা তো তোমার 2 হইতেই পারে না। এটা cos θ -2 0 হবে কই থেকে? এটা তো কখনোই 2 হইতে পারে না। তার মানে এটা অসম্ভব। তাহলে এখানে সাথে থাকলো শুধু π/3। তাহলে এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক সমীকরণ থেকে যতগুলো অঙ্ক করালাম, অঙ্কগুলো একটু যদি আমরা চিন্তা করি, একটু যদি আমরা চিন্তা করি ১ম থেকে যে কি, কি করলাম? একটু চিন্তা করো।
যে ভাই এখানে একটা রুট কিছু একটা দিয়ে ভাগ করতে হয়, এই টাইপটা ঢাকা ইউনিভার্সিটি খুব পছন্দ তাদের। তারপরে দেখো একটা অঙ্ক করছে, যেই অঙ্কটাতে অদ্ভুত ব্যাপার ছিল যে থিটা এর সমাধানটা থাকতিছে না। প্রথম ঘরে একবার আসে, থার্ড ঘরে। এটার কারণ হচ্ছে এই রুট। এখানে হিটলারটাকে এই রুটের কারণে কিন্তু এই ঝামেলাটা হইছে। এই রুটই কিন্তু তোমার কালপ্রিট। তো এই অঙ্কটা স্পেসিফিক এই অঙ্কটার ক্ষেত্রে মনে রাখবে। আর কিন্তু এরকম অঙ্ক নাই। তারপরে দেখো এরকম একটা সমাধান যেটা কিন্তু সহজ এমসিকিউ তে চলে আসতে পারে, ভাইয়া ওখানে এমসিকিউ লিখে দিন। তারপর দেখো এটাও এমসিকিউ এবং রিটেন দুইটাই আসতে পারে। এটা রিটেন, অনলি ফর রিটেন, এত বড় ম্যাথ কখনোই এমসিকিউ আসবে না। তারপরে দেখো এইখানে একটা ম্যাথ রাখছি যে সামনে পিছনে নিয়ে অঙ্ক করতে হয়। প্রথমটা আর লাস্টেরটা, মানে ছোটটা আর বড়টা নিয়ে অঙ্ক করতে হয়। দেন দেখো একটা 9, 10 এর ম্যাথ ছিল। এমসিকিউ চলে আসতে পারে। সাইন কে কস বানায় এক জাতীয় রাশি করে অঙ্ক করতে হয়। দেন তোমার কাছে একটা পোল কোশ্চেন ছিল। এখন আমার কথা হচ্ছে তোমাদেরকে যে আমি বললাম যে 8 টা পেপার তুমি 64 দিনে রিভিশন দিবা। কেমনে দিবা? তোমার কাজ হবে তুমি ছোট, ছোট পোরশন এ ভাগ করে নাও। তুমি কি করবা? তোমার যে জিনিসগুলা মনে থাকে না। যেমন আমরা যেটা করি একটা ট্র্যাডিশনাল মেথড হচ্ছে তুমি যে জিনিসটা সবথেকে টাফ মানে একদমই মনে থাকে না। যেমন অর্গানিক। তুমি কি করো? প্রত্যেকদিন এটার জন্য একটু বরাদ্দ করে নাও সময়। ১ ঘন্টা। ১ ঘন্টা কিরকম? আজকে তুমি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন পড়লা। নেক্সট দিন তুমি বেনজিন, টলুইন এটা পড়লা। তারপর অ্যালকোহল, ফেনল, ইথার একদিন পড়লা। এইভাবে বা অ্যালকোহল একদিন পড়লা। মানে প্রত্যেকদিন ১ ঘন্টা করে পড়ো। তাহলে অর্গানিকটা কিন্তু শেষ এবং এখান থেকে সবথেকে বেশি এমসিকিউ আসে। আচ্ছা। তারপরে আর কি, কি পড়তে পারো? যেগুলো সংকেত মনে থাকে না। ম্যাথের যে অধ্যায়টা মনে থাকে না, যে সূত্রগুলো মনে থাকে না, এগুলোর জন্য তুমি কি করে ফেলো? একটু ০.৫ ঘন্টা বা ৪০ মিনিট সময় বের করে ফেলো। আর কি করবা? সারাদিন তুমি একটা করে সাবজেক্ট পড়বা। যেদিন যেটা পড়বো এটা ভালো মতো পড়বা। আরেকটা কথা বলি, নোট খাতা মেইনটেইন করবা। নোট খাতা বলতে কি বুঝায়? যে, যে টাইপ গুলো তোমরা পড়তিছো, এভরি টাইপের একটা করে এক্সাম্পল সহ একটা নোট খাতা মেইনটেইন করবা। তাহলে এই খাতাটা যখন তুমি ভবিষ্যতে তোমার যখন ভর্তি পরীক্ষা আগামীকাল, তুমি আগামীকাল পরীক্ষা, তুমি আজকের দিনটাতে কি করবা? ওই খাতাগুলো দেখবা। ওই খাতাগুলো কিন্তু পরিচিত। তোমার প্রেশার মনে হবে না। কারণ নিজের নোট খাতা সবসময়ই কি মনে হয়? খুব আপন মনে হয়। সো এটা আমি করছি। যে তুমি আগের দিন বা আগের দিন ঠিক না, ঠিক আগের মানে পরীক্ষার ২-৩ দিন আগে মূল বই নিয়ে বসলে রিভিশন শেষ হয় না। সো সেখানে একটা নোট খাতা করে ফেলো। যে নোট খাতাটা দেখলে আমার পুরো সাবজেক্টটার উপরে একটা ওভারঅল নলেজ চলে আসবে। ঠিক আছে? এই ধরনের ৪ টা নোট খাতা তুমি করে ফেলবা। ঠিক আছে? আরেকটা কথা, তুমি যতক্ষণ পর্যন্ত এইটা চিন্তা করবা যে পরীক্ষা দেরি আছে, পরীক্ষা কোন মাসে হবে, মানে এইভাবে যখন নিজেকে বুঝ দিতে শিখবা, তুমি তত পিছাইতেই থাকবা। ঠিক আছে? মানে স্রোতের দিকে সাঁতার কাটা বলে এটাকে। তুমি কখনোই নদী পার হইতে পারবা না। সো তোমাকে কি করতে হবে? টাইম নাই, টাইম নাই। এই চিন্তা করে প্রতিদিন পড়াশোনা করতে হবে। মনে রাখতে হবে আমাদের হাতে একটুকু সময় নেই। সময় খুবই অল্প। এই সময়ের মধ্যে আমাদের পড়াশোনা শেষ করতেই হবে। সো আমাদের হাতে খুব সময় কম। ভাইয়ারা একটু সিরিয়াস হন নিজের লাইফের ব্যাপারে। না হলে কিন্তু পরবর্তীতে খুব সাফার করবা। তোমার জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট এটা। তুমি একটা চাকরি-বাকরি পেয়ে যাবা। ভার্সিটিতে হয়ে গেলে তোমার চাকরি-বাকরি এইসব কষ্ট আর থাকবে না। মানে ওটা হয়ে যাবে পাস করার পরে। কিন্তু তুমি যদি ইউনিভার্সিটিতে না যেতে পারো, তুমি তোমার লাইফে অনেক বড় পিছায়া যাবে। আমি এটা বলব না যে ভার্সিটি খুব মজা, মানে ভার্সিটি মজার লাইফ। কিন্তু ভার্সিটি খুব সহজ এরকম বলব না। ভার্সিটি মানে আরো লেখাপড়া। কিন্তু তোমার জীবনের যে টার্নিং পয়েন্ট এটা হচ্ছে সবথেকে বড় টার্নিং পয়েন্ট। সো তোমাদের আজকে এই পর্যন্তই ছিল পড়া। সো তোমরা সবাই ভালো থাকবা। ভালো করে পড়াশোনা করবা। ঠিক আছে? আবারও দেখা হবে তোমাদের সাথে। বেস্ট অফ লাক। আর আজকে থেকে পড়াশোনা শুরু করো। বারবার বলি সময় নাই, সময় নাই। একটু পড়াশোনা শুরু করো। ভাইয়ারা দেখতে, দেখতে দেখবেন সিলেবাসও শেষ হয়ে গেছে, পড়াও শেষ হয়ে গেছে। আপনি কিচ্ছু পড়েন নাই। তো ঠিক আছে ভাইয়া? মুক্তার ভাই? মুক্তার ভাই? জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। আমার একটু ইসের সমস্যা ছিল তো, ঠিক করতেছিলাম ভাই। ভাই পিডিএফ একটু আপলোড করে দেন ভাই। আচ্ছা। পলাশ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া। ঠিক আছে ভাইয়া। স্টুডেন্ট ভাই, আপনারা আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত। তোমরা ক্লাস শেষে অবশ্যই ভাই ডেলি এক্সামটা দিয়ে নিও। আর ভাইয়া যথেষ্ট সবগুলো স্লাইড তোমাদের সুন্দরভাবে বোঝাইছে। এর মাঝে যদি তোমরা কোনো স্লাইড স্কিপ করে থাকো, তারপর ভাইয়া তোমরা রিপ্লে ভিডিওগুলো দেখে নিও। আর তোমাদের যে ভিডিওগুলোতে যে ক্লাসগুলোর সমস্যা থাকে সেই ক্লাসগুলো বারবার তোমরা দেখে নিও, কারণ তোমরা হয়তো জানো যে সার্ভে একটা নির্দিষ্ট একটা লিমিটেশন থাকে। তো সেটা শেষ হয়ে গেলে অটোমেটিক ভাবে তোমাদের ওই ভিডিওগুলো ডিলিট হতে থাকে। ঠিক আছে?
তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।